একদিন হচ্ছে আমার মামি বাসায় ছিল না, আমার বড় মামা আমার সাথে কিছু একটা করতে চায়। তো আমি যখন হই খুব ভালোই চলছিল, মার মুখেই শুনেছি বাবা আমাকে অনেক আদর করতো। বাবা কি করতো? আর্মিতে ছিলেন। ও আর্মিতে ছিল, রাইট, একটু আগে আপনি বলছিলেন, রাইট, ওকে। তো আমার বাবা আমাকে নাকি অনেক আদরই করতো, আমার মা বলেছিলেন। তো যখন আমার বয়স 2 বছর হলো, একদিন হঠাৎ করে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজছে, আমার দাদু বাড়ি থেকে খুঁজছে, আমার নানু বাড়ি থেকে খুঁজছে, অফিস থেকে খুঁজছে, আমার মা খুঁজছে, কোথাও থেকে পাচ্ছে না। তো আমার বাবার যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর হঠাৎ করে বাসায় পাওনাদার আসা শুরু করলো। যে পাওনাদার? হ্যাঁ, আমার মাকে এসে বলতেছে যে আপনার হাজবেন্ড তো এত এত টাকা নিয়ে গেছে, এখন আমাদের টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে। ওকে। তো ওই সময় আমার আম্মা খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন আমার মা বলল যে আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আপনারা ওনাকে টাকা দিয়েছেন, আমাকে কেন ধরছেন? বলতেছে এত কিছু জানি না, আপনার হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, এই টাকা আপনাকেই দিতে হবে। তো আমার মা নিরুপায় হয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না, আমার নানু বাড়িতে ইনফর্ম করলো। তো ওখান থেকে কিছু টাকা পয়সা পাঠাইলো। হঠাৎ করে হারিয়ে যাওয়ার তো সুযোগ নেই, কজ সে তো আর্মি পার্সন, তার তো হারিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মানে কিভাবে যে চলে গেলেন উনি, এই গল্পগুলো পরবর্তীতে আপনি শুনেছেন, মানে আপনি আসলে আমি এটা শুনেছি, রাইট, আপনি এভাবেই শুনেছেন আর কি, ওকে, ঠিক আছে। শুনেছি। তো যখন চলে গেল তো দেখা যেত লোকজন এসে আমাদের ঘরে ফার্নিচার গুলা নিয়ে যেত, আর এমন ভাবেই নিত যে দেখা যেত আমার ভালো কিছু কাপড় ছিল, ওগুলো ওনারা নিয়ে যেতেন টাকার বিনিময়ে, যে আপনি টাকা দিতে পারছেন না এরকম। প্রায় 4-5 লাখ টাকার মতো ঋণ করেছিলেন। একটা পর্যায়ে দেখা যায় কিছু পাওনাদার আমাকে নিয়ে আটকায় রাখতো, তখন আমার বয়স 3 বছর। তো আমাকে নিয়ে আটকায় রাখতো যে আপনার বাচ্চাকে রেখে দিছে, আপনি টাকা দিয়ে আপনার বাচ্চাকে ছুটায় নিয়ে যাবেন। তো তখন হচ্ছে আমার মা দেখা যেত আমার নানু বাড়ি থেকে টাকা পয়সা এনে দিত। তো আমার মামারা এক সময় আমার মার উপরে খুব রেগে যায় যে এত টাকা পয়সা দিচ্ছি, তোকে আর আমরা দিতে পারবো না, তোর রাস্তা তুই দেখ, আমরা কিছু করতে পারবো না। তখন হচ্ছে আমার মা আমাকে আমার নানু বাড়িতে রেখে আসেন যখন আমার বয়স 3 বছর, যে ঠিক আছে টাকা পয়সা দিতে হবে না, আমার মেয়েটাকে তো সবাই নিয়ে আটকায় রাখে, তোমরা জাস্ট আমার মেয়েটাকে একটু রাখো। তো আমার মামাকে রেখে এসে ঢাকায় নাকি একটা চাকরি নিয়েছিল, তো চাকরি করতো, ওই দেনা পেনা দিত, আমার মাও আর কি থাকতো। তো আমি ওখানে বড় হই। তো চলুন আমরা দেখে এসে আজকে জীবনের গল্প সম্পর্কে, এটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো গতবার আমরা সরাসরি সেই ভিডিওটি দেখবো, তার অনুরোধ করবো যারা লাইক করেনি অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। ভাইয়া আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম 2004 সালে। জি। আমার জন্ম হচ্ছে 95-তে, আমি আমার মাকে দেখেছি 2004 সালে। এর মধ্যে আমি আমার মাকে একদিনও দেখিনি। কেন? আমি পরবর্তীতে শুনেছি যখন আমার মার সাথে দেখা হয়েছিল যে আমার মা আমাকে দেখতে যেত কিন্তু কখনো কাছে ডাকতেন না, কারণ আমার মার খারাপ লাগতো যদি আমি আসতে চাই আমাকে আনতে পারতেন। কোথায় রেখেছিল আপনাকে? নানু বাড়িতে, নরসিংদীতে। নানু বাড়িতে রেখে আপনার মা কি করতো? আমার মা ঢাকায় এসে চাকরি করতেন। আমার বাবাকে তখনও খুঁজে পাচ্ছে না। আগের বাড়ি থেকেও খুঁজে পাচ্ছে না? না, আগের বাড়ি থেকেও খুঁজে পাচ্ছে না। মানে উনি ধার দেনা করে পুরোপুরি পলাতক হয়ে গেছেন? হ্যাঁ, পলাতক হয়ে গেছেন, ওনাকে খুঁজেও পাচ্ছেন না। ওকে। তো তখন হচ্ছে আমি আমার নানু বাড়িতে বড় হই। আমার হচ্ছে 5টা মামা, 4টা মামা একই বাসায় আর কি থাকেন, জয়েন্ট ফ্যামিলি, আর একটা মামা একটু দূরেই থাকেন। ওকে। নানু বাড়িতে বড় হওয়া, মামা মামির মাঝখানে অনেক অবহেলাই বড় হয়েছি। 2004-এ তখন অনেক বন্যা হয়েছিল, আমার মা আমাকে গিয়েছিল, আমার মা আর হচ্ছে একটা আন্টি, ঢাকা থেকে 2 জন গিয়েছিল আমার কাছে। তো যখন ফার্স্টে যায় আমার আম্মা, তো ওই আন্টিটা আর আমার আম্মা আমার সামনে এসে দাঁড়ায়। তো আমাকে বলতেছে যে আন্টিটা যে বলো তো কে তোমার মা। তো আমি তো আমার মাকে চিনি না, কখনো মা বলে ডাকিও নি, আর মা কি জিনিস সেটাও আমি বুঝতাম না। তা আমি ভুলে কি করছি, আন্টিটাকে না ধরে, মানে আমার মাকে না ধরে আন্টিটাকে ধরে ফেলছি। তো আমার মা এটাতে অনেক কষ্ট পাইছে যে আমার সন্তান আমাকে চিনে না। তো পরে আন্টিটা আমাকে বললো যে বাবা আমি তো তোমার মা না, তোমার মা হচ্ছে এটা। তো তখন আমার মা হচ্ছে আমাকে জড়ায় ধরে খুব কান্নাকাটি করলো। ওই সময় আমার অবস্থাটা এমন ছিল যে আমি খুব শুকনা ছিলাম, চুলগুলো কেমন ছিল, আমার মার অনেক কষ্ট লাগছে আমাকে দেখে যে আমার বাচ্চাটা এত অবহেলায় এত কষ্টে বড় হয়েছে। তখন হচ্ছে আমার মা ডিসিশন নিল যে আমি ওকে আজকেই ঢাকায় নিয়ে যাব। তো ওই দিনই আমি আবার, আমার মা থাকেনি ওখানে, ওই দিনই আমরা ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় আসার পর তখন বয়স কত আপনার? 4-এ পড়ি, ক্লাস 4-এ পড়েন। ওকে। তো এই প্রথম মাকে সেইভাবে স্মৃতির জায়গা থেকে মনে রাখার মতো করে দেখা? হ্যাঁ, মনে রাখার মতো করে দেখা। ওকে। তো আমি ঢাকায় ব্যাক করি। তো এখন হচ্ছে আমি আমার মাকে কখনো মা বলতে পারিনি। আমার মা বলতে প্রায় 6 থেকে 7 মাস টাইম লেগেছিল। কি বলতেন এই সময়টাতে? কিছুই বলতেন না? কিছুই বলতাম না, এমনি আপনি করে সম্বোধন করতাম। মা বলতে আমার লজ্জা লাগতো, ছোটবেলায় কখনো মা ডাকিনি, মা কেমন হয় বা মায়ের আদরটা কেমন হয় ওটাও কখনো পাইনি। তো আমার মা আমাকে বলতো যে তুই কেন আমাকে মা বলিস না। তো আমি বলতাম তো আপনি তো আমাকে রেখে আসছেন, আমি তো ওইভাবে মা কি জিনিস বুঝতাম না, আমি কখনো আমার ঠিক হয়ে যাবে। তো তখন আমি ভাবতাম যে আমার মা কষ্ট পাচ্ছে, থাক আমি মা বলেই ডাকি। আচ্ছা। তো আমি তখন থেকে আর কি শুরু করি মা ডাকা আর কি। তো দেখা যেত একবার ডাকতেছি, লজ্জা পাচ্ছি, আবারও ডাকছি, তো একটা সময় এটা জড়তাটা কেটে যায়। তো যখন মা বলে ডাকতে পারছি তখন বুঝতে পারছি যে মা বলার শান্তিটা কি, যে এতদিন আমি কখনো কাউকে মা বলে ডাকিনি, মা দেখিও নি।
তো যখন ডাকতে পারছে আমার অনেক ভালো লাগছে যে না আমি আমার মাকে পাইছি, আমার মা আছে। তো আমার মা হচ্ছে চাকরি করতেন বললাম না, তো আমার মা ভয় পেতেন যে আমাকে একা বাসায় রেখে যাবে, আমি একটা মেয়ে মানুষ। হুম। তো তখন হচ্ছে আমার মা একা থাকতেন, তো আমাকে ডিসিশন নিলেন যে তোকে একটা স্কুলে ভর্তি করে দেই। আচ্ছা। তো আমি হচ্ছে শেওড়াপাড়া একটা স্কুলে ভর্তি হই। জি। ওখানে ভর্তি হওয়ার পরে তখন আমরা মিরপুরেই থাকি, আমার মার সাথে মিরপুরে এসেছিলাম। তো ওখানে ভর্তি হওয়ার পরে আমার মা একা আর কি আমার বাসায় রেখে যেতে ভয় পেতেন। আচ্ছা। তো তখন আমার মা বললেন কি যে বাবা আমার তো এভাবে তোকে নিয়ে খুব ভয় লাগে, তো আমি ভাবতেছিলাম তোকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিব, তুই মাদ্রাসায় পড়, তোর জন্যও ভালো হবে আমার জন্যও ভালো হবে। হুম। তো তখন হচ্ছে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমারও মনের মধ্যে আসলো যে আমি মাদ্রাসায় ভর্তি হব। তো আমি মোহাম্মদপুরে একটা মাদ্রাসায় ভর্তি হই। ওটা হচ্ছে মাদ্রাসাও ছিল, এতিমখানাও ছিল। তো ওখানে মানে যে টাকা দিয়ে পড়ে তাকে ওইভাবে রাখে, আর যে টাকা দিয়ে পড়ে না তাকে ওইভাবে রাখে। তো ওখানে যখন ভর্তি হই, এটা হচ্ছে 2005-এর ঘটনা। জি। তখন হচ্ছে ওখানে আমার থাকা খাওয়া সহ 4000 টাকা দিতে হবে। ওকে। তো ওখানে আমি ছিলাম 3-4 মাস। আমার মা খুব ভালোভাবেই টাকা পয়সা শোধ করতেন। তো 2005-এর লাস্টের দিকে এসে আমার মার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হোয়াট? হ্যাঁ, ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিভাবে হলো এটা? এটা হচ্ছে আমার মার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হতে যাচ্ছিল। ওই সময় কি বাবার খোঁজ পাওয়া যায়নি? না না, তখনও বাবার খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে আবার আমি শুনেছিলাম যে আমার বাবা একবার নাকি ব্যাক করেছিলেন। তো যখন ব্যাক করেছে আমার মা আর কি রাগে আর ওনাকে যে রিসিভ করেনি। হ্যাঁ, যে তুমি আমাকে রেখে আমার এই বাচ্চাটাকে রেখে চলে গেছো, আমি তোমার সাথে আর থাকবো না। তো উনি নাকি আর কিছুই বলেন। মানে এরপর আর খোঁজ খবরে নাইনি আসলে বাবার সম্পর্কে। তখন ওই ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল, আমাদের সাথে ছিল না। মানে সে অর্থে বাবা নাই, কিন্তু ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়েছে। মানে ডিভোর্স হয়ে গিয়েছিল, মা ডিভোর্স দিয়ে দিয়েছিলেন বাবাকে। মা দিয়ে আচ্ছা, দিয়েছিল। এরপর মা একাই ফাইট করতো। হ্যাঁ, একাই ফাইট। কোথায় জব করতে উনি? উনি হচ্ছে একটা এনজিও তে জব করতেন, ওটার আচ্ছা। নাম হচ্ছে রিচার্ডস ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি। ওকে, তো ওখানে জব করতেন, যে পয়সাটা পেতো সেটা নিয়ে আপনার সঙ্গে হ্যাঁ, থাকতেন। আমার সাথে থাকতেন। 2005-এ এসে হঠাৎ করে মার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। কি ঘটনাটা কি ছিল? কিভাবে বুঝতে পারলো যে ব্লাড ক্যান্সার? আমার মার হচ্ছে মানে শারীরিক অবস্থান দিনে দিনে খুব চেঞ্জ হচ্ছিল, মানে বুঝতেছে যে কিছু একটা হচ্ছে। তো আমার মা অনেক ট্রিটমেন্ট করাইছে, কোনোভাবেই কিছু ধরা টরা পড়তেছে না। তো লাস্টে একটা পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনি জানতেন এটা? মানে আপনি পাশাপাশি ছিলেন? হ্যাঁ, আমি তখন আমার মার সাথে, আমি ঢাকায় আসার পর আমার মা যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন। ফার্স্ট আপনার কাছে যখন স্টোরিটা আসলো, যখন প্রথম এটা রিভিল হলো, আমি পুরো স্টোরিটা একটু জানতে চাই, একটু শুনি ঘটনাটা আপনার কাছে কিভাবে আসলো, আপনার প্রতিক্রিয়া কি ছিল এই মুহূর্তে। যদিও প্রশ্নটা করা একেবারেই অবান্তর, কারণ জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা, এবং শৈশবে পায়নি, একটা পর্যায়ে গিয়ে পেল, তার পাওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই সে জানতে পারলো তার মার ব্লাড ক্যান্সার। তো সেই সময় তার এক্সপ্রেশন বা ইমোশন লেভেলটা কি হবে সেটা নিয়ে প্রশ্ন করাটা আসলেই অবান্তর। তারপরেও আমি একটু শুনতে চাই স্টোরিটা। আচ্ছা, তো যখন হচ্ছে আমার মার সাথে আমি হসপিটালে যাই, তো তখন ডক্টর আর কি আমার মাকে বলতেছিলেন যে আপনার সাথে কি কেউ এসেছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো আমার মা বলল যে না, আমার ওরকম ভাবে কোনো গার্ডিয়ান আসেনি, আমার মেয়ে এসেছে, আমার মেয়েটা তো ছোট, আপনি আমাকেই বলেন। তো তখন আমি ব্লাড ক্যান্সার কি আমি বুঝতাম না, বা ক্যান্সারটাও বুঝতেন না না। ইনফ্যাক্ট তখন আমি মানে ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কারণ আমি বড় হয়েছি গ্রামে। তো তখন আমার মা কি করলো, আমাকে নিয়ে গেছে যে আমাকে বাইরে বসায় রাখবে। তো আমার মা আমাকে ভিতরে নিয়ে গেছে। তো তখন ডাক্তার বললো যে ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমি দেখলাম যে আমার মার মনটা অনেক খারাপ হয়ে গেছে, চেহারায় দেখলাম যে একটা কষ্টের ছাপ। তো আমি তখনও বুঝতেছিলাম না যে আসলে ব্লাড ক্যান্সারটা কি। তো আমার মা যখন বের হয়ে আসলো তখন আমি বললাম, মা এটা কি অসুখ, এটা হলে কি হয়? তাও আমার মা বলতেছে যে এটা কিছু না, ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, চল আমরা বাসায় যাই। তো আমরা বাসায় চলে আসলাম। তো ব্লাড ক্যান্সার হলে তো প্রচুর টাকা খরচ করতে হয়, আমার মার এত টাকা ছিল না। আমার মামার দিক থেকে ছিল, কিন্তু তারা রাগ করে আর কোনো হেল্পও করেনি, আর আমার মার সাথেও যোগাযোগ অফ করে দিয়েছিল তারা। তো তখন হচ্ছে আমার মাকে আমি দেখতাম যে হচ্ছে বারডেমে যেতেন, ওখানে গিয়ে মানে ব্লাডটা চেঞ্জ করতেন, আমাকে নিয়ে যেত। তো আমি দেখতাম মানে বিছানায় শোয়া, মানে একদিক থেকে রক্ত যাচ্ছে, ফিল্টার করে আবার আরেক দিক থেকে রক্তটা অন্য পাশ দিয়ে ঢুকানো হচ্ছে। তো একটা সময় আমি আস্তে আস্তে, তো আমার ওই যে আন্টিটা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি এই রোগটা কি, এটা হইলে কি হয়? তখন আন্টিটা আমার বললেন যে এই রোগটা হইলে মানুষ বাঁচে না, মারা যায়, খুব অল্প কিছুদিন বাঁচে। তো তখন আমার অনেক মানে খারাপ লাগতেছিল যে আমি এই অল্প কিছুদিনে আমি আমার মাকে পেলাম, আমি এখনই হারাই ফেলবো। তখন আন্টিটা আমার মানে আমি তখন কান্না করে দিছি। তো আন্টিটা আমাকে বুঝাইলো যে কান্না করিস না, এটা কোনো ঠিক হয়ে যাবে, আমরা আসি না, আমরা দেখবো, সবাই দেখবো। তো ওইভাবে আমাকে বুঝাই দিলেন। তো আমার মা আবার বলছে কি যে ওরে কিছু বললো না, তো ও তো ছোট মানুষ, ও বুঝবে না, ওরে কিছু বলার দরকার নাই, আমার বাচ্চাটা এমনিতে অনেক কষ্টে বড় হয়েছে, আমি চাই না ও আর কোনো কষ্ট পাক। তো তখন আমরা এভাবেই থাকতে থাকি। তো একটা সময় হচ্ছে কি দেখা যাচ্ছে আমার মার অসুখের টাকা, বাসা ভাড়া, আমার টাকা, মানে আমার মার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন দেখা যেত কি আমার টাকাটা আমার মা কিছুদিন পর পর দিতেন। তখন তো আপনি এতিমখানাতেই। হ্যাঁ, তখন আমি ওখানেই আছি।
তো আমি ওখানে যখন থাকি ওই রুমটায় টোটাল 6 জন ছিলাম আমরা। তো এই আপুগুলো আমাকে খুব আদর করতেন। তো ওই আমাদের যে ইনচার্জ ছিলেন, যে আন্টিটা টাকাটাও তুলতেন, উনি এসে অনেক খারাপ খারাপ কথা বলতেন। খারাপ বলতে মানে গালি দিতেন না, মানে এমনি ঝাড়ি টাড়ি মারতেন, অনেক ছোট করে কথা বলতেন যে টাকা দিতে পারো না তাহলে এখানে থাকো কেন, এতিমখানায় চলে যাও, এখানে তো তোমার থাকার যোগ্যতাই নাই, তুমি এখানে আসো কেন। অনেক সময় দেখতাম কি যে ওই আন্টিটা আসলে আমি ভয়ে খাটের নিচে লুকায় থাকতাম, যে উনি আসলে আমাকে দেখলে অনেক কথা শোনাবে। উনি চলে গেলে আবার বের হইতাম। তো একটা সময় উনি কি করলো, আমার সিটে একটা মেয়েকে উঠাই দিলেন। তো আমি তো ওই সিটেও থাকতে পারবো না। তখন দেখা যেত ওই রুমে টোটাল 6 জন, তো আমিও ছিলাম। তো উনি আর কি জানতো না যে আমি আছি, এমনি শুনতো কিন্তু উনি আমাকে দেখতো না, কারণ উনি আসলে আমি লুকায় থাকতাম। দেখা যেত বাথরুমের দিকে যাইতাম বা বারান্দায় যেতাম বা খাটের নিচে লুকাইতাম যেন উনি আমার কথা না শোনাতে পারে। তো হচ্ছে আমার মাকে ফোন দেই যে মা এরকম এরকম আমাকে তো অনেক কথা শোনাচ্ছে, আমি কি করব। তো আমার মা বলতেছে ঠিক আছে আমি আসতেছি, এসে হচ্ছে আমি কথা বলে আমি ব্যাপারটা ক্লিয়ার করে যাচ্ছি। তো আমার মা আসে হচ্ছে বলে যে আমার তো একটু প্রবলেম, আমি 2-1 মাসের মধ্যে টাকাটা ক্লিয়ার করে দেবো, ওকে রাখতে দেন। তো দেখা যায় ওনাকে বলে যাওয়ার পরেও উনি আইসা আমাকে কথা শোনাইতে নেই। তো তখন আমি একটু, আমার খারাপ লাগে যে আমার মা দিতে পারছে না, থাক আমি এখানে থাকবো না, আমি কেন 4000 টাকা দিয়ে থাকবো, আমার মার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি কি করি, আমার মানে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি এতিমখানায় চলে যাই, যে আমি ওখানেই থাকবো। তো আমি ওই আন্টিটাকে যা বলি যে আন্টি আমি ওখানে চলে যাচ্ছি, আমার মাকে বলবেন যে আমি ওখানে গেছি। তো আমার মা আসতেন 2-3 দিন পর পর আসতেন। তো দেখলেন যে আমি এতিমখানায় চলে গেছি। তো এটা দেখে আমার মা অনেক কষ্ট পায় যে আমি তোকে আনলাম একটু ভালো রাখবো, তাও রাখতে পারতেছি না। তো আমি বললাম থাক তুমি কষ্ট পাও না, পড়াশোনা করাটাই তো হচ্ছে কথা, এতিমখানায় থাকলেই কি আর এখানে থাকলে কি। বাট এতিমখানার পরিবেশটা অনেক নোংরা ছিল, এখনো আছে। আমি মাঝে মাঝে ওখানে যাই, বাচ্চাদের সাথে কথা বলি, দেখতে যাই, আমার ভালো লাগে ওদের সাথে কথা বলতে। তো আমার মা বলতেছে যে এই নোংরায় তুই থাকবি, থাকার দরকার নেই। আমি তো 3-4 দিন ছিলাম, আমার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো, সমস্যা নেই। কোন ক্লাসে তখন আপনি? তখন আমি ওখানে ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়েন, মানে ওই সময় দেখেন ক্লাস 5-এর বাচ্চাদের এই বৈষয়িক বিষয়গুলো কিন্তু বোঝার বয়স না, কিন্তু ও পরিস্থিতিতে পড়ে এই বিষয়টা বুঝতে শিখে গেছে যে আমার মাকে সাপোর্ট করার জন্য আমার এই নোংরাটা মেনে হলেও আমার এখানে থাকতে হবে। এবং কেন জানি আমাদের সমাজের মেয়েরা এই জিনিসগুলো খুব দ্রুত বুঝে যান। যাই হোক, বলেন তারপর। তো তারপর হচ্ছে এইভাবে আমি পড়তে থাকি ওখানে মাদ্রাসায়। যখন আমি ক্লাস 8-এ উঠি তখন আমার মার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, 7-এর দিকে এসে 2007-এ। তখন মানে আমার মার দিন দিন এমন অবস্থা হয় যে আমার মা চাকরিও করতে পারতেছে না, মানে শরীরের সাথে আর কুলাচ্ছে না। তো তখন আমি ভাবলাম যে আমি কি করব, আমি তখন ভাবতেছিলাম বসে বসে যে আমি কি করব। তো তখন আমি পড়াশোনা স্টপ করে দিই। আমি ওখান থেকে না বলেই, এতিমখানা থেকে না বলেই আমি আমার মার বাসায় চলে যাই। তো বাসায় যায় দেখি মার অনেক জ্বর। তো আমার দেখে অনেক খারাপ লাগতেছে যে আমার মা শুয়ে আছে অসুস্থ। তো তখন আমি বললাম কি যে তোমার কাজ করার দরকার নেই, তুমি দেখো যে আমাকে কোথাও কাজে দেয়া যায় কিনা, আমি কাজ করি, তুমি থাকো। মানে আমার মার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। তখন আমার মা বলতেছে না এটা তো হতে পারে না, আমি এটা কোনোদিনই পারবো না, হ্যাঁ তুই থাক, দেখি একটা কিছু হয়ে যাবে। তো মার মাথায় পানি টানি দিলাম, রান্না টান্না করে খাওয়াইলাম। তো 2 দিন জ্বর ছিল, জ্বর কমছে, জ্বর কমার পরে আমার মা আবার কাজে গেলেন। তো আবার কাজ থেকে আমার মার ওটা ফার্স্ট টাইম ছিল কাজ, ওখানেই আমার মা লেগে বেঁধে ছিলেন, মানে অন্য কোথাও আর কখনো শিফট করে নাই। তো ওখান থেকে ওনারা অনেক হেল্প করতেন, ওনারা অনেক সাহায্য উঠে আমার মাকে দিতেন যেন আমার মার চিকিৎসাটা হয়, ওষুধটা যেন কিনে খেতে পারে। তো আমার মামা মামিকে জানানো হয়েছিল, বাট ওনারা ওইভাবে কোনো কেয়ার করে নাই। আমার মামাকে যখন আমি ফোন দিই যে মামা আমার মা তো অনেক অসুস্থ, আমার মা মনে হয় বেশি দিন বাঁচবে না, আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমরা এখন কিছু একটা করো। মামা বলতেছে যে তোর মাকে তো অনেক টাকা পয়সা দিছি, এখন আর আমাদের পক্ষে সম্ভব না, তো এখন তোদেরটা তোরাই বুঝ, আমরা আর জানি না, এটা বলে দেয় আমার মামা। তো আলটিমেটলি আপনি এবং আপনার মা এই দুইটা মানুষের পেছনে একমাত্র আল্লাহ ছাড়া ওই সময়টা তার কেউ ছিল না। আচ্ছা। তো তারপর হচ্ছে 2008-এ এসে আমার মা, আমি বলি কি মা তাহলে চলো আমরা বাড়িতে চলে যাই নরসিংদীতে, আমাদের এখানে থাকার দরকার নেই। তো আমার মা বলতেছে যে ওরা তো আমাদের উপরে রাগ করে আছে, আমরা কিভাবে যাব। তো আমি বললাম কি যে আমি তো ওখানে বড় হইছি, একটা বুদ্ধি করি, চলো তুমি বলবা যে আমি ওখানে যেতে চাই, আমি ওখানেই থাকবো, আমি ঢাকায় থাকবো না, আমার ভালো লাগে না, এটা বলে চলো চলে যাই। তো আমার মা বলতেছে যে ঠিক আছে চল। আমার মাও আর পারতেছে না, কি করবে, আমার মা মানে নিরুপায়। তো নরসিংদীতে কে কে ছিল? আমার মামা ছিল। মামার পরিবার, আপনার নানুরা? হ্যাঁ আমার নানুও ছিল। আচ্ছা। তো তখন হচ্ছে আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমার মাও আমার সাথে যায়। ওখানে যাওয়ার পর আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, একদম বিছানায় পড়ে যান। তখন আমার মা কিছুই করতে পারেন না, মানে নিজের হাতে খাবারটা খাওয়া ছাড়া মানে আর কোনো কিছু করার মতো শক্তি ওনার ছিলেন না। তখন হচ্ছে মানে বাথরুম করা, মানে সবকিছু বিছানায় করতেন,
বিছানায় করতেন বলতে মানে ওয়াশরুমে হেঁটে যেতে কষ্ট হতো। তো ওগুলো গ্রামের পরিষ্কার করা, হেল্প করা কে করতো? আমি করতাম, মানে গ্রামের ওয়াশরুম গুলো তো দূরে হয়, তো আমার মার জন্য আমি একটা পটি রেখে দিতাম, তো আমি সবকিছু করতাম তখন, আমার মার যত হেল্প। তো আমার মা দেখা যেত রাতে যে কোনো সময় অসুস্থ হলে আমাকে টাচ করলে আমি উঠে যেতাম, যে কি বলো, যে আমি পানি খাবো বা কিছু, যত রকমের প্রবলেম আছে আমি তখন সব সময় আমার মাকে সাপোর্ট দিচ্ছি। আবার আমার মামা মামিকেও কাজে হেল্প করতেছি, যে আমি শুধু আমার মাকে নিয়ে পড়ে থাকলে দেখতে পাচ্ছি যে তারা রাগ করতেছে, এখন তাদেরও তো আমার দেখতে হবে, তারা আমার মাকে দেখছে। মানে আপনি লেখাপড়াটা সম্পূর্ণ বাদ দিয়ে আপনি আপনার মা এবং আপনার মামা মামিকে হ্যাঁ। সাপোর্ট করা শুরু করলেন, যাতে করে আপনার মাকে কিছুটা হলেও তারা সাপোর্টটা দেয়। সাপোর্টটা দেয়, হ্যাঁ। তো তখন হচ্ছে তারা সাপোর্ট দেয় বলতে হচ্ছে আমার মা জাস্ট ওখানে আছেই, আর খাবারটা আমি খাবো সেই খাবারটা, বাট টাকা পয়সার দিক থেকে তারা তখন আমাদের হেল্প করতে ট্রিটমেন্টে চলতো ছিল না? না। ওকে। তখন আমার মার ট্রিটমেন্টের জন্য আমাদের ওই মার অফিস থেকেই টাকা পাঠাতেন, আচ্ছা, প্রতি মাসে একটা 5 থেকে 6,000 টাকার অ্যামাউন্ট পাঠাতেন। ওটা দিয়ে ট্রিটমেন্ট চলতো। হ্যাঁ। তো এখন একজন ব্লাড ক্যান্সারের পেশেন্টের 5 থেকে 6,000 টাকার কি হবে? কিছুই তো হয় না। কিছুই হয় না। তখন হচ্ছে ঢাকায় থাকতে যেমন ব্লাডটা চেঞ্জ করতো, ওখানে যাওয়ার পরে সেটাও করতে পারতেছে না। তো একটা মানে গ্রামের একটা আন্টি এসে আমার মাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তো আমার মা বলল যে ঠিক আছে দেখি কি আর করার। তো তখন আমার মা হোমিওপ্যাথি ডাক্তার দেখায়, তো ওইভাবে যাচ্ছে দিন। তো আমি দিন দিন দেখতেছি যে আমার মা কেমন যেন হয়ে যাচ্ছে। তো তারপরেও আমার মানে একদিক থেকে কষ্ট লাগতেছে, আবার আরেক দিক থেকে এটা ভাবতেছি যে না, আমার মা তো আমার কাছে আছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করতো যে আচ্ছা তুমি যে তোমার মার এত কিছু করতেছো, বাথরুম থেকে শুরু করে গোসল, আবার মা আবার তখন কি করতেন, মানে গোসল করতে কল চাপতে পারতেন না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারতেন না, আবার গরম পানিও সহ্য করতে পারতেন না। তো আমি কি করতাম, গরম পানি নিয়ে রোদে বালতিতে রেখে দিতাম। আচ্ছা। তো রোদের তাপে যতটুকু গরম হইতো ওইটুকু দিয়ে আমি আবার গোসল করাতাম। গোসল করা দেখা যেতাম মার মাথা মুছায় দেওয়া, মানে মার প্রপার যত যত্ন আছে আমি করতেছিলাম। আচ্ছা। তো এটা দেখে অনেকে আমাকে বলতো যে তুমি কি কখনো বিরক্ত হও না, তোমার কি কষ্ট লাগে না? আমার মা মানে বিছানায় ছিলেন 6 মাসের মতো, তো পুরো 6 মাসে আমি আমার মার খুব কেয়ার করছি। তো তখন আমি বলতাম যে না, আমার কেন খারাপ লাগবে, আমার মার তো আমি ছাড়া কেউ নাই, এখন আমাকেই তো দেখতে হবে। তো আমার মাকে অনেকে মানে বলতেন যে আপনার একটা ছেলে হলে ভালো হতো, আজকে আপনার ট্রিটমেন্টটা তো অন্তত পক্ষে আপনার ছেলের টাকায় করতে পারতেন। তো আমার মা তখন মানে হাসি দিয়ে বলতেন যে আজকে যদি আমার ছেলে হইতো তাহলে যে আমি যে এখন এত অসুস্থ, আমাকে এই অবস্থায় কে দেখতেন, তাই আমার মেয়েই ভালো। আমার মা এটা বলতেন। ছেলের বউরা সাধারণত এসব করেন না। আসলে করে না তা না, অনেকেই করেন হয়তোবা, বাট রিয়েল সিনারিও হলো একজন মেয়ে, পেটে ধরা মেয়ে যে যতটুকু করবে, ছেলের বউ অতটুকু করবে না, এটাই বোধহয় স্বাভাবিক। জি বলুন। তারপর মার এইভাবেই দিন যাচ্ছিল, যে তো আমি আমার মার 6টা মাস এত মানে কেয়ার করছি যে রাতে যখনই আমার মা আমাকে ডাক দিছে আমি উঠে গেছি। তো 2009 তারিখের ঘটনা এটা, 9 তারিখ রাতে। তো হঠাৎ করে আমার 11:30টার দিকে আমার খুব ঘুম পাচ্ছিল। তো আমি আমার মারে বলতেছি কি মা তোমার কি এখন কিছু লাগবে? আমি বলতেছে কেন? আমি বলছি আমার না অনেক ঘুম পাচ্ছে। বলে তাহলে তুই ঘুমা, আমার লাগলে আমি তোকে ডাকবো। তো আমি সবসময় আমি, আমার মা আর আমার নানু ঘুমাইতাম। তো আমার নানু ঘুমাইতেন আমার বাম পাশে, আমার মা ডান পাশে, আমি মাঝখানে ঘুমাতাম। আবার নানু অনেক বৃদ্ধ ছিলেন, আমার নানুর ওইটা ছিল না যে আমার মার সেবা যত্ন করবেন। তো বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমা, আমি তোকে ডাক দিব যদি আমার দরকার হয়। তো ওই দিন ভাইয়া আমার কি হয়েছে যে আমি ঘুমায় পড়ছি, 11:15টার দিকে নাকি আমার মা আমাকে ডাকতেছিল, যে মানে কিছু বলবে না কিছু দরকার, আমি তো জানতাম না। আমার নানু আবার অন্য রুমে ছিল, তো আমার মা আমাকে ডাকতেছে, মানে আমি আর উঠতেছিলাম না নাকি, আমার নানু আর কি পরে বলছে আমাকে ঘটনাটা, যে আমি উঠতেছিলাম না। তো তখন আমার নানু এসে আমাকে কি করে ডাকতেছে যে ওঠ, তোর মা ডাকতেছে, তারপরেও নাকি আমি উঠতেছিলাম না। তো আমার নানু রাগ করে কি করছে, আমাকে 2টা থাপ্পড় দিছে যে উঠতেছি না, আমার মা ডাকতেছে। তো আমার মা এটা দেখে নাকি বলছে যে মা থাক, করে মাইরেন না, মেয়েটা তো অনেক কষ্ট করে, মনে হয় ওর অনেক খারাপ লাগতেছে। তো ঠিক 12:02 আগে আমার ঘুমটা ভাঙে। আমি সাথে সাথে ঘড়িটা দেখি, কারণ আমি সবসময় আমার কাছে একটা ঘড়ি রাখতাম। তো আমি যখন উঠি ভাইয়া, উঠার পরে দেখি যে আমার মার মানে কথা বলারটা বন্ধ হয়ে গেছে, তখন আর আমার মা কথা বলতে পারছে না। তো আমি উঠে আমার মাকে অনেক ডাকি যে মা তুমি নাকি আমাকে ডাকছো, বলো কেন। তো ওই মুহূর্তে আমার মা কোনো কথা বলতেছে না। তো আমার নানু বলতেছে যে তোকে তো অনেক ডাকছে, আমিও ডাকলাম, তুই উঠলি না, তোর কি এমন ঘুম পাইলো যে তোর উঠতেই পারলি না, এত কিছু করলে এতদিন, আর এখন এসে হয়তো তোর মা তোকে কিছু বলে যাইতো। তো আমি বলছি যে না, আমার মা কথা বলবে না কেন। তো আমি ডাকতেছি, কথা বলে না। ওই দিন সারা রাত মার পাশে বসেছিলাম, কোনো কথাই বলতেছে না।
তো যখন সকাল হলো আমার মা হাত পা নাড়াইতেছে, আমাকে মানে গালে আদর করতেছে, আমার হাতটা ধরে আদর করতেছে, আমার পিঠে আদর করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। তা আমাকে ডাকছে, তারপরে নাকি আবার আমার ছোট মামাকেও ডাকছে। মামাদের মধ্যে ছোট মামাকে অনেক আদর করতেন, কারণ শুনছি যে আমার ছোট মামাকে আমার মাই মানে লালন পালন করছে। 5টা মামা আর 2টা বোন ছিলেন, তো আমার মা ছিলেন 3 নাম্বার। তো আমার মামাকেও ডাকছে, আমার মামা বাড়িতে ছিলেন না। তো এখন আমি বলতেছি আমার মা কথা বলবে, এখন কথা বলে না, কিন্তু হাত পা নড়তেছে আর কি, আমাকে আদর করতেছে একটু পর পর। তো যখন দুপুরের দিকে 2টা-3টা বাজে, তো তখন দেখলাম আমার মা হাত পাও লড়ে না, মানে একদম জাস্ট শুধু গলার এই জায়গাটা নড়তেছে, আর পুরা মানে কিছুই বলতেও পারতেছে না, জাস্ট তাকায় আছে আর গলার এই জায়গাটুকু নড়তেছে। তো আমি সারাদিনে কিছুই করতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছিল যে আমি আসলে কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। মানে নানুরে বলি যে আমি এখন কি করব, তো আমার নানু বলে যে এখন তো আর কিছু করার নাই, তোর মা মনে হয় আর বাঁচবে না, হয়তো আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, হাত পা গুলো হয়তো দুর্বল লাগতেছে, এই জন্য পারবে না। জানুয়ারির 10 তারিখে সে যখন মাগরিবের আজানটা দেয়, ঠিক ওই সময় ওই জায়গাটুকু নড়াও বন্ধ হয়ে যায়। আমি সারাদিনে ওই দিন শুধু আমি আমার মার মুখে কয়বার তাকাইছি আমার মনে নাই, আমি শুধু ওই জায়গাটাই তাকায় আছি, নড়তেছে, আমার মা একটু শক্তি পায় কিনা, আমার মা কথা বলতে পারে কিনা। আমি একটু পরে পরেই ডাকতেছি যে মা কিছু বলো, তুমি আমার কিছু বলো, কিছুই বলতেছে না। তো মাগরিবের আজান দিল, তখন আমার মা মারা যায়। তখন সবাই অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কান্না করতে পারতেছিলাম না, আমার এত কষ্ট লাগতেছিল যে আমি পুরো 6টা মাস আমার মার জন্য ফাইট করছি, যে আমার মাকে একটু আমি কিছু করতে পারি কিনা, ভালো করতে পারি কিনা, কিন্তু পারিনি। এর মধ্যে আমি আবার মানত করছিলাম যে আমার মার যদি রোগটা ভালো হয় আমি 1 ব্যাগ রক্ত দিব, ব্লাড, ওটাও করতে পারি। তখন আমার মধ্যে এটা কাজ করতেছে যে আমি যে মানতটা করছিলাম হয়তো ওটা আমি করতে পারি না, বিধায় হয়তো আজকে এরকমটা হয়েছে। তখন আমার মধ্যে এটা কাজ করতেছিল। তো আবার ভাবলাম যে আমি কিভাবে করবো, আমি তো চিনি না, আমি কোথায় যায় ব্লাড দিব, কি করব। তো তখন সবাই বলতেছে যে তুই একটু কান্না কর। তা আমি কান্না করতে পারতেছিলাম না, আমি আমি আমার মার পাশে বসে আছি, বসে বসে শুধু আমার মার গায়ে হাত দিচ্ছি, মুখে হাত দিচ্ছি। তো তো রাতে হচ্ছে ওই যে ঢাকায় একটা আন্টি ছিলেন আমার মার বান্ধবী, ওনাকে ফোন দেওয়া হয়, উনি রাতের মধ্যেই চলে আসেন। তো সকালে গোসল করাইতে নিয়ে যাবে, তো আমি বলছি আমিও যাব সাথে, আমি ধরবো আবার মাকে। তো আমি আমার মারে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে গোসলও করাই, ওখানেও ছিলাম। যখন কাফন পরানো হয় তখনও আমি ছিলাম। তো যখন কবরস্থানে নিয়ে যায় তখন আমার মধ্যে কাজ করতেছিল যে আমার মা তো চলে যাচ্ছে, সারা রাত ছিল, কিন্তু তখন আমার মধ্যে মানে কাজ করতেছে যে আমি তো আর রাখতে পারলাম না আমার মাকে, আমার তো চলেই যাচ্ছে। তখন আমার মানে এটাই কষ্ট লাগতেছিল যে আমি এত অল্প দিনের জন্য আমার মারে না পাইলেও হইতো, যে অল্প কয়টা দিনের জন্য পাইছি, আমি আমার মার মমতাটা ওইরকম পাই নাই, দূরে দূরেই ছিলাম। আর যখনই পাইছি আমার মাটা অসুস্থ ছিল, ওই সময় আমার মা আমাকে কি আদর করবে, তারপরও যতটুকু পারছে করার চেষ্টা করছে। তো তখন হচ্ছে আবার মাকে নিয়ে গেল, মাটি দিল, আমি কবরস্থানে আর যাই নাই। গোসল করাইছে, পানি টানি লাগছে, আমি গোসলটা করে আসছি। করে যখন আমি আমার নানুর রুমে ঢুকলাম তখন আমার সবচাইতে বেশি কষ্ট লাগতেছিল যে যে জায়গাটা আমার মা শুয়েছিল ওই জায়গাটা এখন ফাঁকা। তো আমি কি করলাম, ওখানে বসে বসে আমি একাই মানে জোরে কাঁদতেছি না, চুপ চুপ করে আর কি কাঁদতেছি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। তো ওই আন্টিটা আসলেন, এসে বললেন কি যে ঠিক আছে, এখন তো তোর আর কেউ নাই, আমার সাথে চল, আমি তোকে দেখবো। কোন আন্টিটা? আমার মার বান্ধবী। মার বান্ধবী, যোগাযোগ ছিল ওনার সঙ্গে ফ্যামিলির? হ্যাঁ। তো আমার মামারা বললেন যে না, আমরা আছি, আমাদের ভাগ্নি আমরাই দেখবো, ওর যেতে হবে না, ও আমাদের কাছেই থাক। তো তখন উনি তো আর জোর করতে পারে না, আমার মামারা যেখানে বলতেছে। তো আমার আন্টি কি করলো, ওনার নাম্বারটা আমাকে দিয়ে আসে যে তুই আমার নাম্বারটা রাখ, যদি কখনো তোর মনে হয় যে তুই এখানে থাকবি না তুই আমাকে ফোন দিস, দিয়ে চলে যাইস। তো আমি ওনার নাম্বারটা রেখে দিছি। তো আমার মা মারা যাওয়ার পর আমি আমার মামা মামির কাছেই ছিলাম। প্রথম 1টা মাস খুব ভালোই ছিল, আমার সবাই আমার খুব কেয়ার করতো। তো 2-1 মাস পর আমি স্কুলে আবার ভর্তি হই, তখন আমি ক্লাস 9-এই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তো তখন দেখলাম কি হঠাৎ করে আমার মামা মামির মধ্যে আবার চেঞ্জ চলে আসে। তো আপনার বিষয়? হ্যাঁ, তো আমার 4টা মামা একটা বাড়িতে ছিলেন, তো আমি ওই যৌথ ফ্যামিলিতেই ছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে আমার বড় মামার কাছে থাকি, তো আমি আমার বড় মামার এখানে কাজ করি, আর 3টা মামি দেখে ওনারা কানাঘুষা করে যে মানে যৌথ ফ্যামিলিতে? হ্যাঁ, ও আচ্ছা। মানে যৌথ ফ্যামিলি বলতে 4 জন একই বাড়িতে থাকে, কিন্তু যার যার সংসার আলাদা। ও সংসার আলাদা, আচ্ছা। তো এটা দেখে আমার মানে অন্যান্য মামিরা যে ও তো সারাদিন কাজ করে, পড়াশোনা করে না, ওরে পড়াশোনা করা মেয়েটারে অনেক কষ্ট দেয়, এরকম বলে। তো আমার মামির শোনায় ওনার অনেক কষ্ট লাগে যে আমাকে এভাবে বলে। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বলে ঠিক আছে তোর আমার এখানে থাকা লাগবে না, তুই এখান থেকে চলে যা, ও অন্যদের ঘরে যা, আমি জানি না তুই কার ঘরে যাবি, কিন্তু তুই চলে যা, ওরা সবাই এরকম বলে। তো এর মধ্যে হয় যে আমি আমার বড় মামার কাছে যখন ছিলাম, একদিন হচ্ছে আমার মামি বাসায় ছিল না, আমার বড় মামা আমার সাথে কিছু একটা করতে চায়। গল্পটা আসলে এতক্ষণে শুরু হলো, অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতি, কিন্তু গল্প আসলে
এখন থেকে শুরু হলো? তো তখন হচ্ছে আমার মামা যাই হোক কোনো কারণে করতে পারেনি, তো আমি ওই দিন অনেক কান্না করছিলাম যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা, আবার আমার মামার থেকে আমি এটা কখনো আশা করি নাই। তো তারপর আমি ওই ঘটনাটা কাউকে বলি না। আমার মামা আমাকে হুমকিও দেয় যে তুই যদি কাউকে বলিস তাহলে তোর খবর আছে। মামার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? মোটামুটি আমি আসলে আমার মামাদের ভয় পাইতাম অনেক, তো কখনো ওইরকম কাছে যাইতাম না। আচ্ছা, তখন আমি কি করি, একা একা ভাবি যে আমার সাথে কি হলো, আমি এখন কি করব, আমি কাকে বলবো। তো যাই হোক তখন আমি ভাবলাম যে থাক, আমি তো এখান থেকে চলেই যাব, আমি অন্য কারো ঘরে। তো তখন হচ্ছে আমি আমার আরেক মামার ঘরে যাই। তো ওখানে যাওয়ার পরে দেখা যায় সেম ঘটনা, যে ওখানে কাজ করতেছি আরেকজন এরকম। তো তখন আমার ছোট মামা আমার দায়ভারটা নেয় যে ওর যখন এরকমই এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দৌড়াতে হচ্ছে। তো আমার ছোট মামা বলে যে আমাদের চা আছে, আমরা যদি 4 ঘর থেকে ওরে পাতিল মুছেও দেই ওর অনেক হয়ে যাবে, ওর এত খাবার লাগবেও না, কিন্তু মেয়েটার সাথে যা হচ্ছে এগুলো অন্যায় হচ্ছে, আমার ছোট মামা বলে। তো আমার ছোট মামা ঘরে নিয়ে যায়। তো আমার ছোট মামা বলে যে আজকে থেকে মনে করবি যে আমি তোর বাবা, আর তোর মামিরে মনে করবি মা, ওইভাবে থাকবে, এটা তোর নিজের ঘর মনে করে। তো থাকি। তো আমার ছোট মামিটা হচ্ছে অন্যান্য সব মামির চেয়ে একটু আলাদা, মানে উনি আর একটু বেশি ডেঞ্জারাস। তো উনি যেই কাজগুলো করেন আমার সাথে, আমার ছোট মামা আমাকে যেইভাবে আদর করে রাখতে চাইছিল ওনার এটা পছন্দ না। তো আমি যখন আমার ছোট মামার ঘরে যাই তখন আমার মামিটা প্রেগনেন্ট ছিলেন। তো আমি আমার মামির টেক কেয়ার সবকিছুই করতাম। তো দেখা যেত আমার মামি টেক কেয়ার করে রান্না বান্না করে আমার স্কুলে যাইতে লেট হইতো, আমি স্কুলে পড়তে পারতাম না, স্কুল থেকে মাইর খেতাম। তো আমার স্কুল থেকে বিচার আসতো যে ও তো পড়াশোনা কিছুই করে না, আপনারা কি ওকে পড়তে দেন না। তো তখন হচ্ছে আমার মামি এটা শুনে খুব রাগ হয় যে কি তার মানে আমার ঘরে কাজ করতেছে এই জন্য এরকম, ঠিক আছে। তো তখন আমার মামি অনেকভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করে, তো পারে না। এর মধ্যে উনি যে স্টেপটা নেয়, উনি একবার আমার গায়ে আগুন লাগাই দেন। মানে হচ্ছে উনি আমার উপরে রাগ করে, আবার মামা মামির মধ্যে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পরে আমার মামি রাগ করে আমার গায়ে আর কি, আমরা রান্না করতেছিলাম, আমিও ছিলাম আমার মামিও ছিল। তো উনি আমার অন্যায় আগুনটা লাগান। তো অন্যায় আগুনটা আবার পায়জামায় লেগে যায়। তো আমি ওইটা নিবাতে গিয়ে আমার পায়জামায় যে আগুন লেগে যায় আমি খেয়াল করিনি। তো তখন আমি হচ্ছে জাস্ট ওখানে দাঁড়ায় লাফাইতেছিলাম, আমার বাম রানটা এখনো পোড়া আছে, বাম রানের অংশটা অনেক খানি পোড়া। তো তখন হচ্ছে আমার লাফাইতেছে, উনি আমাকে জাস্ট বলতেছে তুমি থামো, বাট আমার ওই দিক থেকে আগুন লাগছে, মানে আমার চামড়ায় লাগতেছে, আমি বুঝতেছি যে কতটা কষ্ট লাগতেছে, মানে আমার ওই সেন্স নাই যে আমি থামবো। উনি বলতেছে তুমি থামো, উনি কিছু একটা দিয়ে আগুন নিভাবেন। তো ওই মুহূর্তে আমার একটা মামাতো ভাই ওই দিক দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলেন, ওর হাতে ছিল মানে একটা বদনা, তো পানি ছিল, ও দূর থেকে পানিটা মারার পরে আগুনটা নিভে যায়। তো নিভে যাওয়ার পরে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে ট্রিটমেন্ট করায় দেয়, বাসায় আসি। বাট বাসায় আসার পরেও যে আমি আমার পা পোড়া আমি রেস্ট নিব, ওটা পসিবল না, মানে আমাকে কাজ করতেই হবে। তো আমি ওইভাবে যেভাবেই পারি আমি কষ্ট করে করতেছি। কি কাজ করতেন? ঘরকন্না কাজগুলো? হ্যাঁ, রান্না বান্না, ঘর মুছা, মানে সবকিছু, মানে ওনার যত কাজের বুয়ারা যে কাজটা করে উনি সেভাবে মানে একদম সব। তো আমার মামা এটা দেখে আমার মামার খারাপ লাগে যে ও তো এখন অসুস্থ, এখন অন্তত পক্ষে ওরে 2টা দিন রেস্ট দাও। তা আমার মামি বলে আমি কি ওরে বলি নাকি কাজ করতে, ওনা নিজে থেকেই করে, কিন্তু আমার মামার সামনে কখনো বলে না, অগোচরে বলে। আমার তো এখানে কিছু করার নাই যে আমার মামির কথা শুনবো না, আমার মামার কথা শুনে আমি চুপ করে থাকবো। আর মামা কতক্ষণই বা ঘরে থাকে। তো কাজ করি, তো দেখা গেল এরকম হয়। তো আমার মেজো মামা এর মধ্যে কি করে যে আমি অসুস্থ দেখে আমার মামা বলে ঠিক আছে তাহলে তুই আমার ঘরে চলে আয়। তো আমি আমার মেজো মামার ঘরে চলে যাই। ওখানে যাওয়ার পর আমার কাজের চাপটা কমে যায়, যে তখন দেখা যায় আমার ঘরে কোনো কাজ করতে হয় না। আমার মামির 4টা ছেলে, 2টা ছেলে ছোট, আমি ওদের জাস্ট দেখাশোনা করতাম, ওদের সাথে খেলা করা, ওদের পড়াশোনা করা, ওদের স্কুলে নিয়ে যাওয়া, এই কাজগুলো শুধু আমি করতাম। তো এদিকে আমার পড়াশোনাটাও হচ্ছে। তো আমি এদিক থেকে ক্লাস 10-এ উঠে যাই। ক্লাস 10-এ উঠে তো আমার পড়াশোনাও তখন হচ্ছে, ওদের টেক কেয়ার করি। তো ওই দিক থেকে আমার ছোট মামির এটা দেখে আবার হয়তো ওনার অনেক খারাপ লাগে। তো উনি এর মধ্যে যে কাজটা করে, আমি আমার মেজো মামার ঘরে প্রায় 4 মাসের মতো থাকি। তো তখন উনি কি করে, একদিন আমার মেজো মামার ঘরে এসে আমার মেজো মামির কানের দুল চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন বলে যে আমি নাকি চুরি করছি, দোষটা আপনার উপরে চাপায়। হ্যাঁ, যে আমি চুরি করছি। তো তখন আমার মেজো মামিটা আসলে অনেক ভালো ছিল। তো আমার মামিটা বলতেছে যে না, ওই কাজ করতে পারে না। যে মেয়ে ঘর ঝাড়ু দিতে গেলে 2 টাকা পাইলে এসে আমার বলে মামি আমি 2 টাকা পাইছি, নেন 2 টাকা, সে আমার কানের দুল চুরি করবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মামি এইভাবেই বলছে যে আমি বিশ্বাস করি না। বলতেই থাকে, দেখা যায় আরো 3 জন মিলে বলতেছে। উনি তো একটা মানুষ, উনি কতক্ষণ সহ্য করবেন। তো তখন আমার মামি ডিসিশন নিলেন যে এটা যাচাই করবেন যে কে করছে। তো আমার মামি বললো ওর তো আর আহামরি কিছু নাই, ওর কিছু কাপড় চোপড় আছে, একটা ব্যাগ আছে, তো ওইটা চেক করা হলো, দেখলো যে না ওখানে কিছু পায়নি। তো এখন আমার ছোট মামি বলতেছে এটা কি আর ওইখানে রাখছে, ও এটা ঠিকই বিক্রি করে দিছে। এখন সবার কথা যে ও যদি বিক্রিও করে দিয়ে থাকে, ও যাবে, ও গেলোটা কখন বাসা থেকে, রাইট।
আর ও গেলোটা কখন, মানে এই পয়েন্ট গুলো মিলাইতেছে আমার মামি পরে, মানে আমার মামি একা একা মিলাইতেছে যে ও গেলোটা কখন, আর ও যদি যায়ও একটা স্বর্ণ বিক্রি করা তো আর মুখের কথা না, রাইট। ও টাকাটা এনে ও রাখলোটাই কই, আর ও টাকাটা দিয়ে করবেটাই কি, আচ্ছা আমি কয়েকদিন ফলো করলে আমি বুঝতে পারবো ওর চাল চলন। তো আমার মামি দেখতেছে নর্মালি আমি যেমন তেমনই চলতেছি, আমার মধ্যে কোনো ইয়া দেখলো না। তো তখন আমার মামি আমার মামাকে জানায় যে কই আমি তো ওরে ফলো করলাম, ওর মধ্যে তো ওইরকম কিছু দেখতেছি না আমি। তো তখন হচ্ছে এর মধ্যে আমার ছোট মামা আবার বিষয়টা মানে ধরতে পারে যে এটা আমার মামি করছে। আমার মামি একটা মানে ড্রয়ারে কানের দুলটা পায়। তো তখন হচ্ছে আমার মামা বলে যে এটা তো তুমি করছো, ওই মেয়েটার সাথে এরকম করার মানেটা কি, মেয়েটার তো কেউ নাই, ও তো অসহায়, আমরাই তো ওর সব, তো ওকে থাকতে দাও না এইভাবে। তো আমার মামি বলতেছে যে না, আমি তো ওরে কখনোই থাকতে দিব না, ওর হয়তো ও যদি বাড়ি থেকে যায় ও শান্তি পাবে, আর নাহলে বাড়িতে থাকলে ওর এগুলোই অশান্তি ভোগ করতে হবে। তো তখন হচ্ছে আমার মামা আমাকে ডাইকা নিয়ে বলতেছে কি যে তুই হচ্ছে এখান থেকে চলে যা, তোর এখানে থাকার দরকার নেই। আমার মামা আমাকে, তো আমি বললাম যে মামা আমি তো কিছু চিনি না, আমি বড় হয়েছি এখানে, আর আমি কয়েক বছরের জন্য ঢাকায় গেছি 2-3 বছর, আমি তো ওইভাবে কিছু চিনি না, আমি কই যাব। তো আমার মামা বলতেছে যে কি করবি বল, তোর আসলে কপালটাই খারাপ, যদি তোর কপাল খারাপ না হইতো তোর সাথে এগুলো হইতো না, আর আমি তো তোরে কতক্ষণ টেক কেয়ার করবো, তুই বরং চলে যা। তো আমার মামা আমাকে 500 টাকা দেয়। তো ওই টাকাটা নিয়ে আমি ওই আন্টির নাম্বারটা আমার কাছে ছিল, মার বান্ধবী, হ্যাঁ ওনাকে ফোন দেই যে আন্টি আমি আসতে চাই। তো বললো কি চলে আয়। তো আমার মামা বলছে কি তুই যখন চলে যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাই, আর যাওয়ার সময় কানের দুলটা তোর মেজো মামিকে দিয়ে যাবি। তো আমি বলছি আমি কানের দুল আপনি কই পাইছেন, আমি আমার মামারে প্রশ্ন করলাম যে আপনি কই পাইছেন, আমি কই পাইছি ওটা তো জানার দরকার নেই, যাওয়ার সময় দিয়ে যাই। তো আমার ভাইয়া তখন আমার মধ্যে এটা কাজ করে না যে আমি যদি কানের দুলটা মামির হাতে দেই তাহলে তো চোরটা আমি হয়ে গেলাম। রাইট। তখন আমার মাথায় কাজ করতেছিল যে আমি কোথায় যাব, আমি কিভাবে যাব। তো আমাকে দিছে, আমি নিয়ে কি করছি আমার মামিরে দিছি যে মামি এই নেন আপনার কানের দুল বলে। তো আমার মামি আর তখন আমারে কোনো প্রশ্ন করে নাই, উনি সুন্দর করে নিয়ে রেখে দিল। তো হচ্ছে আমার মামা বলছে তুই যখন যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাবি। তা আমিও কি করছি বোকার মতো না বলেই চলে আসছি। কত সালের দিকে? তখন হচ্ছে 2011-র ঘটনা। তো তারপর আমি ঢাকায় চলে আসি। এদিক আসার সময় আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিয়েই আসি, ওখানে এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসি। আচ্ছা এসএসসি পরীক্ষাটা দিয়ে আসি। তো আমার ঢাকায় আসার পর আমার রেজাল্ট দিল। তো আমার মামাকে ফোন দিলাম। তো আমার মামা বলল যে ঠিক আছে তোর সার্টিফিকেট আমি উঠায় আমি তোকে দিয়ে দিব সবকিছু, আমার কাগজপত্র রেখে আসছিলাম যে তোকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো আমি বলছি আচ্ছা। তো এর মধ্যে আমি যখন ঢাকায় আসি আমার মেজো মামা অনেকবার ফোন দেয়। তো আমার মামা আমি আদৌ জানি না যে রাগ করে ফোন দিয়েছিল নাকি আমি কাউকে বলে আসি নাই। তো গ্রাম তো মানে আমি চলে আসার পর আবার আমার মামি রটাইছে যে আমি পালায়ে গেছি ছেলের সাথে, এটা আবার আমার ছোট মামি অনেকের কাছে বলে। তো ঢাকায় আসার পর ওই আন্টির বাসায় উঠলাম। তো আন্টির বাসায় উঠার পরে ভালোই যাচ্ছিল, 3 মাসের মতো ছিলাম। আন্টি বলল যে তুই আমার মেয়ের মতো। আন্টির মেয়ে বলতেছে যে তুমি আমার বোনের মতো, আন্টিরও একটা মেয়ে ছিল, যে তুই তো আমার বোনের মতো, তোর যত কষ্ট আছে আমাদেরকে বলবি, তোর যা দরকার বলবি, আমরা তোকে সবকিছুই দিব। তো ওনার বাসায় থাকা অবস্থায় আমার মনে হলো যে আমি তো বড় হয়েছি, আমি একটা জব খুঁজি। তো তখন হচ্ছে আমি একটা জব খুঁজে একটা জব পাই। তো এর মধ্যে আপুটার আবার বিয়ে হয়েছিল আপুর। তো আপুর হচ্ছে কি আপুর একটা হাজবেন্ড ছিলেন। তো ওনার ফ্যামিলির সাথে অনেক ভালোভাবেই ছিলাম, অনেক হাসি খুশিতেই ছিলাম। এর মধ্যে হতো কি যে আপুটা সারাদিন আমাদের বাসায় থাকতেন, উনি আলাদা বাসায় থাকতেন, যে রাতে গিয়ে ওখানে থাকতেন, আর সারাদিন ভাইয়াটা হচ্ছে স্টক লডের ব্যবসা করতেন। আপু তখন প্রেগনেন্ট হন। তো দেখা যেত ভাইয়ার খাবার দেয়া, তারপরে হচ্ছে ভাইয়ার কিছু কাপড় চোপড় ধোয়া টোয়া, মানে ওগুলো আমি করতাম। তো ওনার বাসা আসার পরে ওনার কাজ আমি করতাম, কিন্তু ঢাকার কাজ আর গ্রামের কাজের মধ্যে তো অনেক পার্থক্য, আমার ওরকম কষ্ট লাগতো না, করতে পারতাম। তো তখন হচ্ছে ভাইয়া সবকিছুই আমি করতাম। যেটা হলো যে আমাকে মানে ভাইয়াকে মানে আবার ডাইকা তুলতে হতো ওনার বাসায় গিয়ে। উনি থাকতেন নাহার বেকারি, আর আপুর বাসা ছিলেন হচ্ছে ইব্রাহিমপুরের ওখানে। তো আমাকে পাঠায় যে যা তুই একটু তোর ভাইয়ারে ডাইকা তুইলা দিয়ে। তো আমি তুইলা দিয়ে একটা ডিম ভাজা দিয়ে আসবি, খাওয়া দাওয়া শেষ হলে তুই চলে আসিস। এই ভাইয়া মানে হচ্ছে আম্মুর বান্ধবীর মেয়ের হাজবেন্ড, মানে হচ্ছে সম্পর্কে হচ্ছে আপনার দুলা ভাই। ওকে। তো ওনারা কি একসঙ্গেই থাকতেন? একসঙ্গে থাকতেন বলতে না, মানে আপু আলাদা বাসা নিয়ে থাকতেন, আন্টি আলাদা থাকতেন। তো আপু কি করতেন, আন্টির বাসায় সারাদিনই থাকতেন। ওকে। সো আপনার কাজটা করতে হতো কার বাসায় গিয়ে? আপুর বাসায় গিয়ে। আচ্ছা, থাকতে হতো কার কাছে? আন্টির কাছে। ওকে, পাশাপাশি ছিল নাকি? হ্যাঁ। ওকে। তো আমাকে বললো কি যে তুই যা তোর ভাইয়াকে খাওয়ায় রেখে চলে আসিস। তো আমি হচ্ছে ওই দিন যাই বাসায়। তো যাওয়ার পরে দেখি ভাইয়া ঘুমাইতেছে, দরজা নক করলাম, খুললো, যে কি হয়েছে। আমি বলছি আপু তো পাঠাইলো, বলছে তোমারে খাবার দিতে, খাইতে তোমারে বলছে কাজে যাইতে, আমার বলছে ঘর লক করে চলে যেতে, বলে কি আচ্ছা ঠিক আছে তাহলে তুই খাবার রেডি কর আমি আসতেছি।
তো আমি রান্নাঘরে খাবার রেডি করতে গেলাম, উনি কি করলো পিছন দিক থেকে এসে আমাকে জড়ায় ধরে। তো আমি ভাইয়াকে বলতেছি যে ভাইয়া এই সব কি, তুমি এইগুলো করতেছো কেন? আমি ভাইয়াকে তুমি করেই সম্বোধন করতাম। ওকে, তো বলতেছে আরে এগুলা কোনো ব্যাপার না, কেউ জানবে না, তুই আর আমিই জানবো। আমি বলছি না না, আমার পক্ষে এটা তো সম্ভবই না, এটা কোনো কথা হলো নাকি, আর এটা ঠিক না, তুমি যদি এরকম করো আমি আপুকে বলে দিব। আমি এটা বলছি যে আমি আপুকে বলে দিব। তো বলতেছে তুই যদি তোর আপুরে বলিস তাহলে মনে রাখিস তোর অনেক খারাপ অবস্থা হবে, আমাকে বলতেছে। কিবরিয়া ভাইয়া ওই দিন আসলে আমার পক্ষে পসিবল হয় নাই নিজেকে টেক কেয়ার করার, তো যেভাবেই হোক ওনার সাথে আমার হয়েই যায়। তো তখন আমার অনেক মানে বেসিক্যালি হি রেপড ইউ। আমি যদি মানে খুব রাফলি কথাটা বলি, উনি আপনাকে বাধ্য করেন, তার মানে তো এটাকে আমরা যেটা জানি যে রেপ করা, এটা করে আর কি। এবার আপনি যেটা বললেন যে নিজের পরিবারের মামার হাত থেকে যেভাবে হোক সেফ হয়েছিলেন, কিন্তু এখানে আপনি সেফ হতে পারেননি। তো তখন হচ্ছে আমি ওখান থেকে জাস্ট বের হয়ে আমি কান্না করতেছিলাম, আমি আর বাসায়ও যাচ্ছি না। তো আমি তো তখন ফোন টোন ইউজ করতাম না, আপু আবার আমার খুঁজতেছিল, বাসায় আসছে, বাসায় এসে দেখে আমি নেই। তো ভাইয়ারা নাকি জিজ্ঞেস করছে, ভাইয়া বলছে কই, ও তো আসেই নাই বাসায়, ভাইয়া নাকি এটা বলছে। তো আমি সারাদিন মানে ভাবতেছিলাম যে আমি কি করব, আর আমি ভাবতেছিলাম যে আমার সাথে কেন এরকম হচ্ছে, সবাই যেভাবে যাচ্ছে আমি সেইভাবেই চলতেছি, কিন্তু আমার সাথে তো আমি বিষয়টা স্বাভাবিক ভাবে নিতে পারি না, আমার অনেক খারাপ লাগে। তো তখন আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আমাকে অনেক বকাঝকা করে যে তুই কই গেছিলি, না বলে চলে গেছিস, তোরে পাঠালাম তোর ভাইয়ারে উঠাইতে, তোর ভাইয়ারও উঠাস নাই কিছু না। পরে আমি বলি কি আপু তোমার সাথে আমার একটু কথা আছে। বলতেছে আমার সাথে কি কথা? পরে আমি বললাম যে এই ঘটনা। ভাইয়া এটা করছে। হ্যাঁ আমি বলছি। তো বলার পরে উনি বলতেছে যে ফাইজলামির একটা সীমা থাকে, ঠিক আছে, তোকে আমরা এখানে থাকতে দিচ্ছি তার মানে এই না তুই যা খুশি তাই বলবি, আমরা সেটাই বিশ্বাস করবো। এটা সে বললো? হ্যাঁ। তো উনি তখন কি করে আমার একটা থাপ্পড় মারে। তো আমি বলতেছি যে আমি কেন মিথ্যা কথা বলতে যাব বলো, একটা মেয়ে কি কখনো তার এটা এরকম জিনিস নিয়ে কখনো মিথ্যা কথা বলে? আর আমার লাভটা কি তোমার মিথ্যা বলে? কি আমরা অনেক সুখে আছি, তো তোর এটা সহ্য হচ্ছে না, এই জন্য তুই আর কি এরকম করতেছিস। তো আমাকে অনেক গালিগালাজও করে, অনেক কিছু বলে যে হ্যাঁ এই জন্য। এটা কি ভাইয়ার সামনেই করে? না ভাইয়ার সামনে করেন না। তো ভাইয়াকে বলছে কিনা আমি জানি না, আমি আদৌ জানি না। মানে আপনার সঙ্গে এই ব্যবহারটা করে? হ্যাঁ। তো উনি খালাম্মাকে বলে, তো খালাম্মা বলে যে আচ্ছা ঠিক আছে, যাক যা হয়েছে হয়েছে, ওরে তাই মাফ করে দে, ও না বুঝে বলছে, এটা বলে উনি ছাড়ায় নাই। তো তখন আমি ফার্স্ট জব করি। তো তখন ওই যে খালাম্মা আমার দিক থেকে সাপোর্ট দেয়াতে, তো তখন আর ওই মুহূর্তে আমার তো যাওয়ারও জায়গা নাই, আমি ঢাকায় আসছি, তো ওখানেই থেকে যাই যে আচ্ছা ঠিক আছে। তারপরে কি বোনের বাসায় গিয়ে কাজ করতে হতো? না না, বোনের বাসায় আমি যাইতাম না, মানে তখন- আপুই আমাকে রাগ করে আর ডাকতেন না। তারপরে পার্মানেন্টলি খালাম্মার হ্যাঁ, সঙ্গে? খালার বাসায় থাকি। ওকে। তো তখন আমি একটা জব খুঁজি যে আমার একটা জব দরকার, আমি একটা জব করবো, এইভাবে তো বসে থাকলে লাভ নেই। তো খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জুয়েলারি শপগুলোতে যাইতাম, ওখানে গিয়ে খোঁজ নিতাম যেখানে কি কোনো মেয়ে নিবে। তো একটা শপের আমি খোঁজ পাই, শ্যামলীতে ফার্স্ট টাইম আমি জব করি। তো উনি হচ্ছে আমাকে জবটা দেন। তো আমি ফার্স্টে ডিউটি ছিল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তারপরে কি আমার করতে হবে ওখানে? সেলস গার্ল? সেলস গার্ল। ওকে। তো আমি যে ভাইয়াটার আন্ডারে কাজ করি উনি অনেক ভালো ছিলেন। তো উনি দেখা যেত আমি কাজ করতাম, তো কিছুদিন 4-5 দিন যাওয়ার পরে আমার ডিউটিটা হয়ে যায় 10টা থেকে 10টা, যখন খুলবে যখন ক্লোজ করবে পুরো টাইমটাই আমাকে করতে হবে। তো আমি করতাম। তো এর মধ্যে কত টাকা মাইনে পেতেন? 5,000। এই পুরো মাস জব করে 5,000 টাকা পেতাম আমি। লেখাপড়া তো করার সুযোগও নেই এর না মধ্যে? তখন আমার হচ্ছে তখন ইন্টারে আমি ভর্তি হয়েছি। আচ্ছা। তখন আমি ইন্টারে ভর্তি হই। তো তখন আমি 5,000 টাকা স্যালারি পাই। তো ওই আন্টিটার বাসায় ছিলাম, আমি পুরো টাকাটা কি করতাম আন্টিকে দিয়ে দিতাম মাস শেষে। তো আন্টিকে দিয়ে দিতাম। তো আন্টি যেটা করতো যে আমার যাতায়াতে 20 টাকা ভাড়া লাগতো, উনি আমাকে প্রতিদিন 20টা টাকাই দিতেন, এর বেশি 1 টাকা দিতেন না। তো এইটা দেখার পরে ওখানে আবার একটা আপু ছিলেন আমার সাথে, মানে শপে জব করতেন, উনি বলে যে তুমি এত বোকা কেন, তুমি কেন পুরো টাকা দিয়ে দিচ্ছ, তোমার কি কিছু করতে ইচ্ছে করে না? আর রাস্তাঘাটে কি ওইভাবে হিসাব করে টাকা নিয়ে বের হয় নাকি? তো আমি বলতাম যে আমি এখন কি করব, উনি তো জানে। তো এখানে যেটা খারাপ লাগতো ভাইয়া, দেখা যেত যে উনি সারা মাসে আমাকে কখনো ফোন দিতেন না যে আমি ঠিকমতো পৌঁছাইছি কিনা, আমি আসতেছি কিনা। যখন 1 তারিখ থেকে 5 তারিখ টাইমটা আসতো তখন উনি আমাকে খোঁজ নিতেন, আবার বলতেন স্যালারিটা কি উঠাইছিস। তো তখন আমার অনেক খারাপ লাগতো যে আজকে যদি আমার, মানে আমি তখন আমার মধ্যে এটা কাজ করতো যে আমার মা থাকতে যদি আমি এরকম একটা কিছু করতে পারতাম তাহলে হয়তো আর ভালো হতো। তখন আমার আর কি পিছনের কথা খুব মনে পড়তো। তো তখন দেখা যেত এইভাবে দিন যাচ্ছে, তা আমিও নিরুপায়, আমি কোথায় যাব কি করব, এই জন্য এখানে আসি, ওনাদেরও সাপোর্ট দিচ্ছি। তো এর মধ্যে আবার কি হয়, ভাইয়ার সাথে আপুর সাথে আবার রিলেশন ভালো হয়ে যায় আমার, মানে আপুই আর কি কথা বলে, আমি তো কথা বলতাম না। ভাইয়া আসলো, সবাই আসলো, রিলেশন ঠিক হয়ে যায়। তো এর মধ্যে আবার সেম কাহিনী যে যা তোর ভাইয়াকে উঠায় এই কর সেই কর। তো তখন আমি বলতাম যে না আমি যাব না। তো তখন এটা ওনাদের খুব খারাপ লাগে যে মুখের উপরে আমি বলছি আমি যাব না। তা আমি বলছি যে আমার সাথে কি হয়েছে সেটা তো আমি জানি, আমি তোমাদের বললাম, তোমরা সেটাও কিছু করলা না, উল্টা আমাকেই বললা, আবার আমাকে পাঠাচ্ছ, আমি আর পারবো না। তো তখন ওনারা ওই দিন অনেক সিন ক্রিয়েট হয় যে
তো ওই দিন আপুর কথা হচ্ছে যে তুই ওই দিন বলছিস আমি ওটা টলারেট করছি, তুই আজকে আবার বলছিস আমার হাজবেন্ডকে নিয়ে তোর এত স্পর্ধা, তোর আর এখানে থাকা যাবে না, তো এখান থেকে চলে যা। তো আমি তখন ডিসিশন নিলাম যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে হচ্ছে আমি যেই জবটা করি ঈদ চলে আসে, তো ওই সবটাই বন্ধ হয়ে যায়। তো ওই বন্ধ, জুয়েলারিটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ওই পুরো সবটাই বন্ধ হয়ে যায়, তো আমার জবটাও চলে যায়। তো তখন আমি আরেকটা জবের খোঁজ পাই ভালোই, রিক্স মার্কেটিং এ। তো তখন আমার ডিউটি পড়ে হচ্ছে গুলিস্তানে, ওকে, ওয়ারিতে। তো তখন আমার মিরপুর থেকে গুলিস্তান যাতায়াতে অনেক প্রবলেম হয়ে যেত। তো তখন আমি এইটুকু ভরসা পাই যে থাক আমার তো একটা জব আছে। তো যেই মুহূর্তে আমাকে বাসা থেকে বের হয়ে যাইতে বলে ওই মুহূর্তে আমার আর কি মাসের অর্ধেক হয়ে যায়। তো তখন হচ্ছে আমি আমার যে সুপারভাইজার থাকে তাকে আমি বলি যে ভাই আমি তো একটা বিপদে পড়ছি। আবার তো এতদিন উনি জানতো না যে আমার কেউ নাই বা আমি একা থাকি, যে ভাই আমি তো একা থাকি, আমি একটা বিপদে পড়েছি, এখন আমি মানে যে বাসাটায় থাকতাম ওখান থেকে চলে আসছি, আপনি যদি আমার অগ্রিম কিছু টাকা দিতেন আমি একটা জায়গায় শিফট করতাম। তো উনি আমাকে কিছু টাকা উঠা দেয়, ওখানে আবার আমার স্যালারি হয় 8,000 টাকা। এটা হচ্ছে 2013 ঘটনা, প্রথমের দিকে। তো তখন আমি হচ্ছে এসএসসি পরীক্ষাটা দিব। তো তখন আমি বের হয়ে হোস্টেল খুঁজলাম। তো হোস্টেলে নরমালি গার্ডিয়ান ছাড়া তো উঠতে দেয় না। আমি কিভাবে উঠবো, আমার তো কোনো সাপোর্টও নাই। তো ওই ভাইয়াটা আমাকে হেল্প করে, ওনার পরিচিত একটা হোস্টেল থাকে, ওটাতে আমাকে উঠায় দেয়। তো আমি ওটাতেই থাকি। এর মধ্যে হচ্ছে আমি যখন মাদ্রাসায় ছিলাম ওখানে কিছু আপুরা ছিল, ওই আপুদের মধ্যে কিছু আপুরা আমার অনেক আদর করতো। তো এই একটা আপুর সাথে হঠাৎ আমার রাস্তায় দেখা, কই যাচ্ছিস, এই তো এখানে। পরে বললো তোর মার কি খবর? পরে আমি বললাম আপু মা তো মারা গেছে। বলতেছে এখন কোথায় আছিস, কি করিস, সবকিছু জিজ্ঞেস করলো। তখন বললো হোস্টেলে থেকে কি করবি, তুই এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়, আমার বাসায় থাকতে পারবি। ওকে, এই মহিলা কে ছিলেন? উনি হচ্ছে ওই মহিলা ছিলেন হচ্ছে মানে ওই হোস্টেলে আমি যেখানে ছিলাম মাদ্রাসায়। ও আগের হ্যাঁ মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসায় হচ্ছে উনি ছিলেন, আমার রুমমেট ছিলেন। বাট উনি তখন অনেক আমার বড় ছিলেন, উনি ইন্টারে পড়তেন, আমি তখন ক্লাস 5 এ পড়তাম আর কি, 5-6 এ। ওকে। তো তখন উনি এরকম বলে, তো আমি বলি কি আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হয়, তোমার বাসায় একটা ভরসা পাইলাম যে চলে যাব। তো আমি হোস্টেল থেকে ওখান থেকে হোস্টেলে 2 মাস থাকি, ওখান থেকে পরে আমি ওই আপুর বাসায় শিফট করি। তো আপুর বাসায় শিফট করার পর ওনার এখন ওখানে যাওয়ার পর আমার যেটা হয় যে ওনার একটা ভাই থাকে, ছেলেটা আমার ছোট, 1 বছরের ছোট। এখন ওখানে যাওয়ার পরে দেখা যায় কি ছেলেটা আমাকে পছন্দ করে, মানে বলে যে ওর ফ্যামিলিতেই বলে যে আমি ওরে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তো এখন আমি তো করব না, প্রথমত ছেলেটা আমার বয়সে ছোট, দ্বিতীয়ত হচ্ছে আমার লাইফটাও অনেক অগোছালো, এখন আমি করব না। তো আমি কি করি, এই জেদ ধরে আপুর বাসা থেকেও চলে আসি যে আমি তাহলে এখানে থাকবো না, এটা তো আমার জন্য সেফ না। আমার মধ্যে আমার নিজের মনে হচ্ছে যে এটা আমার জন্য সেফ না, আমি এখানে থাকবো না। এখান থেকে যখন চলে আসি তখন ভাইয়া ছেলেটা কি করে, মানে ঘুমের ওষুধ খায়, সুইসাইড অ্যাটেম্প করে আর কি। তোর ফ্যামিলি সবাই আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে তুমি আসো, ওরা একটাবারের জন্য অন্তত পক্ষে দেখে যাও। তো সম্পর্ক কি ছিল ছেলেটার সঙ্গে নাকি শুধু একপাক্ষিকভাবে পছন্দ করতো? ও একাই পছন্দ করতো। এখন ওর ফ্যামিলিটা হচ্ছে কি যে ওনার ছেলে ওনার বাঁচাইতে হবে অ্যাজ এনি কস্ট। হ্যাঁ, আর ওর বোনের কথা হচ্ছে আমার ভাইকে আবার বাঁচাইতে হবে। তখন আমি আরেকটু জানতে চাচ্ছি স্টোরিটা একটু পরিষ্কার করার জন্য, ছেলেটা কে ছিল? ছেলেটা ছিল হচ্ছে ওই আপুটার, আমি যে হোস্টেলে ছিলাম আপুটার ছোট ভাই। আর এই আপুটা হচ্ছে বেসিক্যালি আপনার আগের যে হোস্টেলে ছিলেন একসঙ্গে সেখানকার সুপারভাইজার বা কোনো কিছু, তাই কি? না সুপারভাইজার না, মানে রুমমেট ছিলেন। আপুটা সিনিয়র ছিল আপনার? সিনিয়র ছিলেন। তো এনার সঙ্গে আপনার অনেকদিন পরে পরিচয় হলো, তারপর কি একসঙ্গে থাকা শুরু করলেন, ব্যাপারটা এরকম? না, ওনার সাথে পরিচয় হওয়ার পরে উনি আর কি আমার সবকিছু জানলেন, যে আমার মা কোথায় আছে, কি অবস্থা, আমি এখন কিভাবে আছি, এগুলো জানতে চান। তো জানার পরে যখন শুনলেন আমি হোস্টেলে আছি তখন উনি আমাকে মানে অফারটা করেন যে তাহলে তুই এক কাজ কর, আমার বাসায় চলে আয়। আমার বাসায় আমি থাকি, আমার মা থাকে, আমার ছোট বোন থাকে, আর আমার ভাই থাকে, আমাদের সাথেই থাকলি। তো আমি তো তখন আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে যাই। তো আমি তো বুঝি না এরকম কিছু হবে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম ওনার যে ছোট ভাই ও আবার আমাকে পছন্দ করে। তো ওকে আমি আবার তুই করেই বলতাম, ওরাও আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম। তো তখন হচ্ছে ছেলেটাই এক পক্ষ থেকে, আমি ছেলেটাকে অনেক বুঝাই যে দেখ আমি তো তোর ছোট, আমি তোর বড় বোনের মতো, এটা কখনো হয় না। এখন ওর কথা হচ্ছে যে ভাইয়া ও আমাকে যেটা বুঝাইলো যে আসলে তোমার তো কেউ নাই, আমাকে যদি বিয়ে করো তোমার একটা ঘর হবে, মা হবে, সবকিছুই হবে, তোমার তো একটা দরকার, তোমার তো ছন্ন ছাড়া জীবন, মানে আমি আমার ভাষায় বলতেছি, ওর মতো করে বলছে যে তোমার তো ছন্ন ছাড়া জীবন, তুমি নিজের একটা ঘর হবে, ইয়া হবে। তো এরকম। তো আমি বলছি আমার ঘরটার কোনো দরকার নেই, আমি যেমন আছি অনেক ভালো আছি, আমি এইভাবে থাকবো না। তো আমি ওদের বাসা থেকেও বের হয়ে আসি। তো ওদের বাসা থেকে যখন বের হয়ে আসি তখন আমি আমার এক ফ্রেন্ডের মানে কাজের ক্ষেত্রে পরিচয় হয়ে যায়, ফ্রেন্ডের ওখানে উঠি। তো হঠাৎ একদিন শুনতে পারি যে ছেলেটা 30টা ঘুমের ওষুধ খাইছে আর হচ্ছে পাগলামি করতেছে, মরে যাবে, ওর মা বুটি টটি সবকিছু নাকি অন্য রুমে লুকায় আসছে। আর আমাকে ওদের বাসা থেকে অনবরত ফোন দিচ্ছে, আমি কারো ফোনই রিসিভ করতেছি না। তো একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি ফোনটা রিসিভ করলাম। তো
তো রিসিভ করার পরে শুনি যে ওর ছোট বোন কান্না করতেছে যে আপু একটু আপনি আমার বাসায় আসেন, ভাইয়া তো আর বাঁচবে না। তো তখন আমি ভাবলাম যে হয়তো আমি বলতেছি যে তাহলে তুমি ওকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলি। এখন ওরে ফোন, ও কথা বলবে না আমার সাথে, ওর ভাইয়ের একটাই কথা যে ওকে আসতে বলো, ও যদি আসে তাহলে কথা বলবো। তো আমি তখন হচ্ছে রাতে যাই ওর বাসায়, ওটা হচ্ছে নভেম্বরের 16 তারিখের ঘটনা। 16 তারিখ রাতে আমি ওদের বাসায় যাই। তো যাওয়ার পরে আমি দেখি যে ওই বাসায় অলরেডি অনেক লোক চলে আসছে ওর পক্ষের, মানে ছেলেটা একটা ফার্মেসিতে জব করতো। ওকে, ও পড়াশোনা কিছুই করে নাই, ছেলেটা একটা ফার্মেসিতে জব করে। তো ওর সবকিছু চলে আসছে, মানে ওর যে দোকানের যে মালিকের ওয়াইফ, মালিকের ভাই, ওর আরো আত্মীয় স্বজন সবাই চলে আসে। তো এখন আসার পরে দেখলাম সবাই আমাকে বুঝাইতেছে যে তোমাকে এত লাভ করে তুমি কেন তাকে বিয়ে করবা না, তুমি করো, তোমার জন্যই ভালো হবে, তোর তো কেউ নাই, এই সেই। তো আমার কথা একটাই যে না, আমি করব না, আমি নাই, তারা আমার যতই বুঝাইতেছে আমি বলতেছি যে না, আমি করব না। তো তখন না একটা আপু কি করে, আমার ফোনটা নিয়ে আমার সিমটা পুড়ে ফেলে। তো তখন হচ্ছে ওরা আমাকে, মানে আমার সিমটা নিয়ে পুড়ে ফেলে। তো তখন আমাকে বলতেছে তোকে করতেই হবে, আমরা কিছু জানি না, এখন তোর জন্য তো আর আমাদের ছেলে আমি হারাইতে পারবো না, বিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ, বিয়ে করতে হবে। আর ছেলেটার কথা এখন আমি নিরুপায় হয়ে ছেলেটারে বুঝাইতেছি যে দেখ তুই আমার সাথে এটা করিস না, আচ্ছা ঠিক আছে, আমি তখন ওরে বলতেছি যে আমি তোকে পরে বিয়ে করি, তুইও তো ছোট, তুই বড় হ, এখন বিয়ের বা কি বুঝিস। তো ওর কথা না, আমি ওরেই বিয়ে করব, আজকেই করব, এরকম। তো তখন ওরা হচ্ছে আমাকে কি করে, একটা কাজী অফিসে নিয়ে যায় ওই রাতের বেলা 11টায়। তো আমাকে কাজী অফিসে নিয়ে যাওয়ার পরে আমার ওখানে জন্ম নিবন্ধন কিছু নাই। তো কাজী বলতেছে আমি বিয়ে করাতে পারবো না, আমার লিগেল কিছু কাগজপত্র লাগবে। তো কাজী অফিসে যাওয়ার পরে এখন আমি কাজীকে বলতেছে আপনি বিয়ে করাবেন না, আমি এই বিয়েতে রাজি না। তো তখন কাজী বলতেছে না, করাবো না। এখন ওনারা বলতেছে আমরা আপনাকে কিছু টাকা দিব। তো ওই বড় বড় ভাইয়ারা গেছে, ওনারা বলতেছে আমরা এই এলাকার, মানে ওনারা অনেক পরিচয় দিচ্ছে যে আমরা এই সেই, করাতেই হবে। তো উনি বলতেছে যে ঠিক আছে আমি করাতে পারবো, কিন্তু আমার তো কাগজপত্র লাগবে, নাহলে আমি কিভাবে করাবো। তো তখন হচ্ছে ওই দিন রাতে ওখান থেকে ব্যাক করা হয়। তো ব্যাক করার পরে রাস্তায় একটা মানে হুজুরের সাথে দেখা হয়, মানে আলটিমেটলি বিয়েটা হলো না, কাজী করালো না বিয়েটা ওই সময়টাতে। কাজী বিয়েটা করালো না। তো একটা হুজুরের সাথে পরিচয় হয়, ওইটা আবার ওই ছেলেটার পরিচিত ছিল, হুজুরটা। হ্যাঁ, তো ওনাকে বলে, তো ওই বড় ভাইয়ারা বলে যে এরকম ওকে তো এখনো বিয়ে করতে যাচ্ছে, এরকম পাগলামি করতেছে। তো হুজুরটা বাসায় এসে উনি রাতের বেলা সরা কাবিন করে। সরা কাবিন কি জিনিস? সরা কাবিনটা হচ্ছে আমিও জানতাম না, ওই দিন জানলাম। মানে ওই দিন রাতে উনি হচ্ছে আমার নাম লেখে, ছেলেটার নাম লেখে, আর হচ্ছে মানে দোয়া টোয়া পরে সবাইকে আর কি মোনাজাত টোনাজাত ধরায়, এইভাবেই আর কি করে। এটাকে বলে সরা কাবিন? হ্যাঁ। আমার জানা মতে ধর্মে এই ধরনের কাবিন কবিনের কোনো নিয়ম নেই। আমিও এরকম শুনি না, মানে ফার্স্ট টাইম শুনছি। আপনাকে জানানো হয় না এই বিষয়টা? না, আমি ছিলাম ওখানে উপস্থিত, মানে দেখলাম ওরা এরকম করতেছে। আচ্ছা, তো আপনাকে জিজ্ঞেস করেনি যে বিয়ে আপনি করছেন কিনা, কবুল কিনা? কবুল বলেছেন আপনি? না, ওই দিন কবুল বলা হয়নি। তাহলে ওই দিন হচ্ছে ওইভাবেই আর কি করায়, নামটাম নিয়ে দোয়া টোয়া পরে আর কি। ওকে ওকে ওকে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওর সরা কাবিন, ধরাকে সরা জ্ঞান করা নামে একটা আমি বাগধারা বা প্রবাদ প্রবচন জানি, ধরাকে সরা জ্ঞান করা, কিন্তু সরা কাবিন নামে কোনো কিছু জানা নেই। যাই হোক, বলুন। তো তখন হচ্ছে আমাকে রেখে, মানে ওই হুজুরটাও পড়াতে চায় না যে না এরকম একটা ঘটনা, আমি যদি মেয়েটার সাথে ছেলেটার এখন বিয়েটা দিয়ে দেই, তো মেয়েটা যদি চলে যায় তখন এটা দায়ভার কে নিবে, হুজুরটা বলতেছে। পরে বলতেছে আমাদের দায়িত্ব, আপনি পড়ানোর কাম পড়ান। তো উনি ওভাবে করে চলে যায়। তো ভালো কথা, আমি ছিলাম। এখন আমি যদি ওয়াশরুমেও যাই, ওর বোন অথবা ওর মা কেউ না একজন আমার পিছনে থাকবেই। মানে কিন্তু আমার মধ্যে এটা কাজ করতেছে যে আমি এখান থেকে পালাবো, যে কোনো উপায়ে হোক আমি পালাবো, আমি বিয়ে করবোই না। তো আমার পক্ষে পসিবল হয় না। পরের দিন হচ্ছে ওনারা একদিনের মধ্যে জন্ম নিবন্ধন বানায়। তো আমার বয়সটা বাড়ায় ওনারা হচ্ছে একদিনের মধ্যে জন্ম নিবন্ধন বানায়, আমারও বানায়, ছেলেটাও বানায় টানায় হচ্ছে বিকেলের দিকে কাজী আনে। এখন হচ্ছে সবাই আমাকে ধরছে যে না, তোমাকে বলতেই হবে, আমরা কিচ্ছু জানি না, তুমি দরকার হলে বিয়েটা করো, বিয়ে করার পরে তুমি চলে যাও, আমরা ওইটা দায়ভার তোমাকে কিচ্ছু বলবো না, বাট বিয়েটা তোমাকে করতে হবে, এটাই। মানে ছেলেটার বোন আমাকে বলতেছে আরে ধুর, কিছু হবে না, তুই বিয়েটা করে দরকার হলে তুই চলে যাস, তোরে কে কি করবে। তা আমি বলতেছি এটা কোনো কথা হলো নাকি যে বিয়ে করলাম চলে গেলাম, তখন তো আমার তো একটা নাম পড়েই থাকবে, আমার তো একটা কালি পড়েই যাবে যে ও ম্যারিড। তো যাই হোক, বিয়েটা হলো, আমিও কবুল বলছি ওদের এক প্রকার ফোর্সের কারণে। তো যখন বিয়েটা হয় আমি ছিলাম ওখানে, তো ওরা ওদের মতো করেই চলতেছে, আমিও আমার মতো করে চলতেছে। আমি আবার জব নিলাম, জব করতেছি, এদিক থেকে থাকলেন আপনি বাসাতে। ওকে। তো আমি 2 মাস চেষ্টা করছি পালানোর, কিন্তু আমি পারি নাই। তো তখন একটা পর্যায়ে ভাবলাম কি যে থাক, বিয়ে যখন হয়ে গেছে থেকে যাই, কই আর যাবো, এখানেই থাকি। তো তখন হচ্ছে আমি ওখানে থাকার পর হচ্ছে আমিও জব করি, ছেলেটাও জব করে। তো ফার্স্টে ওরা একটা রুমের বাসায় ছিল, পরে 2 রুমের বাসা নেওয়া হয়। তো আমি অনেক সাপোর্ট দিছি ওদের ফ্যামিলিতে। ও ছেলেটা তখন বেতন পাইতো মাত্র 7,000 টাকা ওই সময়, তো আমার বাসা ভাড়াই ছিল 9,000 টাকা। তো
তো আমি তখন জব করতাম, আমার স্যালারি ছিল 15,000 টাকা। আমি নিকেতনে একটা অফিসে জব করি পার্মানেন্ট। তো ওখানে আমি টানা 6 মাস জব করছি। তো আমি ওখানেও সেম কাজটাই করতাম, যে আমার স্যালারি যত টাকা পুরো টাকাটাই তুলে দিতাম। শাশুড়িকে নর্মালি মেয়েরা আম্মা বলে বা এরকম ভাবে সম্বোধন করে, আমি মাই বলতাম। ওর ছোট বোনটাকে আমি আমার বোনের মতো করে দেখলাম, মানে ওর ফ্যামিলিটাকে আমি অনেক আপন করে নিছি। আমি অনেক করতাম। তো আমার এটা দেখে অনেকেই বলতো যে না আসলে আপনারা অনেক ভালো একটা বউ পাইছেন, যে এতটা সাপোর্ট করে। এরকম তো এখন হয় না যে বউ নিজের টাকা পর্যন্ত আপনার হাতে তুলে দেয়। তো এরকম আমি আমার মতো করে চলতে থাকি তাদের মতোই। তো হঠাৎ করে আমার বিয়েটা 2013-তে হয় নভেম্বরে। 14টা ভালোই যায়। 15-র দিকে এসে মাঝামাঝিতে দেখি তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে। যখন হচ্ছে আমরা কোথাও মানে ওর খালার বাড়িতে যাই বা গ্রামে যাই, তখন সবাই বলে যে বউয়ের কি আছে, কি পাইছেন ছেলেরে বিয়ে দিয়ে। তো তখন বলে যে কেন বিয়ে করাইছেন, আপনি তো অন্য জায়গায় বিয়ে করাইলে আপনার ছেলের একটা শ্বশুর বাড়ি হইতো, আরে আপনার ছেলেটা কি কপাল পোড়া, একটা শ্বশুর বাড়িও নাই। এভাবে বলে যে জমি জমাও পাইতেন, অনেক কিছুই পাইতেন। তো হচ্ছে আমার ননদটা আবার অনেক ভালো ছিল। তো আবার বলে যে আমার ভাবি তো চাকরি করে, আমার ভাবি চাকরি করে যত টাকা পায় সব তো আমাদেরই দেয়। তা ওই হিসেব করলে তো আমরা অনেক কিছুই পাইছি। তো হঠাৎ করে দেখলাম ওদের মধ্যেও চেঞ্জ আসলো। এখন ওরা ভাবতেছে যে ওরা যেটা করছে ভুল করছে। ওদের ছেলেদের এখন কোনো মানে শ্বশুর বাড়ি নাই, কোনো কিছু নাই, আমি ছাড়া ওদের আর কিছুই নাই। তো একটা সময় সবার মধ্যেই দেখলাম চেঞ্জ আসছে। আমার যে হাজব্যান্ডটা ছিল ওর মধ্যেও চেঞ্জ আসে। তো পরে যেটা হলো যে 2016-তে এসে ফার্স্টের দিকে, তখন ওদের নিজের থেকেই মানে ওরা আমাকে রাখবে না, আমি আর মানে ওদের সাথে থাকতে পারবো না। এখন তো আমি থাকতে পারবো না, আমার কথা হচ্ছে আমি থাকবো, ওরা আমাকে রাখবে না। ওরা আরো ভালো কোথাও সম্বন্ধ করবে। আর ছেলেটা তো আমার বয়সে ছোটই ছিল। একটা মেয়ে যত তাড়াতাড়ি ম্যাচুরেট হয় একটা ছেলে কখনো তো হয় না। তো ও দেখলাম ওর ফ্যামিলি। আপনার চেয়ে বয়সে ছোট ছিল ছেলেটা? কত বছরের ছোট ছিল? 1 বছরের ছোট। ওকে। এখন হচ্ছে ও দেখি ওর ফ্যামিলি যা বলে ও তাই বলে। তো আমি ওরা অনেক বুঝাইতাম যে তুমি আমাকে বিয়ে করলা যে আমার একটা ঘর হবে, আমার একটা থাকার জায়গা হবে। বাট এখন যেটা হচ্ছে আমি কই যাব, আমি তো একদম নিরুপায়, আমি তো মানে শুধু ধাক্কাই খাইতেছি জীবনে। আমার কি আছে, আমি ওকে বলি তো বলতেছে আমি কিছু জানি না, আমার মা যা বলবে তাই, আমি এখানে কিছু বলার নাই। তো আমার এতটা কষ্ট লাগে যে আমি আমার শাশুড়িকে বলি যে আমি তো আপনাদের কখনো পরের মতো করে দেখি নাই। আমি সবসময় শুনে আসি যে বউরা কখনো আপন হয় না, কিন্তু আমি যথেষ্ট করছি। আমার নিজের যতটুকু ছিল সবটুকু দিয়ে আপনাদের করছি। আমি ভাইয়া ওদের ঘরে যাওয়ার পর আমি ফ্রিজ কিনছি, টিভি কিনছি, আমার ঘরটা আমি অনেক সুন্দর করে সাজাইছি, যে আমি এই ঘরে, এটা আমার ঘর, এভাবেই আমি ছিলাম, ওদের খুব আপন করেছিলাম। তো তখন 2016-তে এসে এখন এমনই আমার আসলে নিয়তি যে ডিভোর্সটা আমাকেই দিতে হবে, ওরা আমাকে দিবে না। এখন কথা হচ্ছে ডিভোর্স আমরা কিছু জানি না, ডিভোর্স তোমাকেই দিতে হবে। এখন আমি ডিভোর্স কিভাবে দিব, আমি কই যাব, কার কাছে যাব? তো তখন আমি ওর বাসা থেকে বের হয়ে আসি, আমাকে শুধু কাপড় চোপড় কয়টা নিয়েই আসতে পারছি। আমি যখন আসি আমার কাছে কোনো টাকাও ছিল না। তখন হচ্ছে আমি আর কি ফেয়ার করছিলাম, মানে কাজ, এর মধ্যে অনেক কাজই করছি, আমার অনেকগুলো এক্সপেরিয়েন্স আছে। তো একটা জায়গায় আমি মনে হয় 9,000 টাকার মতো পাইতাম। তো লাস্ট ভরসা আমার ওইটাই যে এটা নিয়ে আমাকে চলতে হবে। তারপর তো তখন আমি মার্চের দিকে চলে আসি ওদের বাসা থেকে এসে। তো তখন আমি জাস্ট কাপড় চোপড় কয়টাই আনছি, আর কিছুই আনি নাই। তো আমি একটা বাসায় উঠি, আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, ওর সাথে উঠি, ওর সাথেই ছিলাম। তো ফ্রেন্ডের বাসায় উঠার পর এখন ওকে আমি বললাম যে দেখ এখন তো আমার ডিভোর্স তো দিতে হবে, আমি এটা কিভাবে কি করব। তো ও আমাকে বললো যে ঠিক আছে চল আমরা যাই। তো আমি তখন হচ্ছে আমার কাছে আমার কাবিননামাটাও ছিল না, ওটাও কাজী অফিসে ছিল। কোন কাজী অফিসে বিয়ে হয়েছে এটাও আমি মানে কাজীকেও আমি চিনতাম না, কোন কাজী অফিস থেকে হয়েছে এটাও আমি জানতাম না, কারণ আমার বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আমি এত খোঁজ নেই নাই। তো তখন হচ্ছে আমি ওদের ফ্যামিলির সাথে যোগাযোগ করি যে আমার তো ডিভোর্স দিতে গেলে কাবিননামাটা দরকার, এখন আমার বিয়েটা কোন কাজী অফিস থেকে হয়েছে কিভাবে হয়েছে আমার একটু জানার দরকার। তো ওরা আমাকে ঠিকানাটা দিল। তো ঠিকানাটা দেওয়ার পর এর মধ্যে আবার ওরা যেটা করছে যে আমি যখন চলে আসছি ওরা আমার এগেইনস্টে যায় আবার জিটি করছে, যাতে আমি কোনো স্টেপ না নিতে পারি। যে ওরা ভাবছে যে আমি হয়তো ওদের বিরুদ্ধে যাব, থানায় কেস টেস করবো, কিছু করব। তো ওরা দেখলাম আমার বিরুদ্ধে স্টেপ নিয়ে আবার ওরা আমাকে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তুমি যদি কিছু করো তাহলে কিন্তু কিছু করতে পারবা না, আমরা কিন্তু জিটি করে রাখছি। কি বলে জিটি করছেন, যে মেয়ে চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে, হ্যাঁ ও সংসার করবে না, ওর পক্ষে সংসার করা পসিবল না, ও চলে গেছে। তো আমি তখন কি করব, আমি জাস্ট একটা হাসি দিলাম যে না আসলে ভালো যা করছেন, আমার আসলে কিছু বলার নাই। তো আমি ফোন রেখে দিছি। তো তখন হচ্ছে ওনারা আমাকে আবার বললো যে যত তাড়াতাড়ি পারো এটা তোমরা ক্লিয়ার করো। তো তখন আমি একটা কাজী অফিসে গেলাম, যে হচ্ছে কথা বললাম যে আঙ্কেল ডিভোর্স কিভাবে কি করতে হয়। তো উনি বললো তোমার কাবিননামা লাগবে, তোমার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, আর জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে তোমার জন্ম নিবন্ধনও লাগবে, যেটা যে আর হচ্ছে তোমার ছবি লাগবে, এগুলা নিয়ে আসবা।
তো আমি তখন ভোটার আইডি কার্ড, ছবি, এখন আমার কাছে শুধু আমার কাবিননামাটা নেই। তো ওদের আবার ফোন দিলাম যে আমার তো কাবিননামা কোত্থেকে আনবো, কি আমাকে বলতে হবে। তো তখন আমাকে ঠিকানা দিল, কাজী অফিসে গেলাম, ওখান থেকে আবার 500 টাকা দিয়ে আমি কাবিননামা উঠালাম। উঠায় কাজী অফিসে যাই, ওখানে আমার 3,500 টাকার মতো লাগছে। তারপরে আমি আর কি ডিভোর্সটা দেই। কত বছরের সংসার? 3 বছরে, মানে 13তে বিয়ে হয়েছিল, 16তে এসে ক্লোজ হয়ে গেছে। 3 বছরের সংসার? হ্যাঁ 13তে হয়েছে আমার, 16তে কোনো বাচ্চা কাচ্চা ট্রাই করেননি বা নেননি এর মধ্যে? না। ওকে, তারপর? আমি ডিভোর্সটা দিয়ে দেবো। ওরা ডিভোর্স পেপার পাওয়ার পরে আর কিছু করেনি, ওরা আমার সাথে কোনো যোগাযোগ। কোনো মোহরনা কিছু ছিল না বিয়ের সময়? হ্যাঁ ছিল। কত টাকা ছিল? 1 লাখ টাকা ছিল। ওই টাকাটা দেয়নি? না, ওখানে লেখা ছিল যে ওরা আমাকে 50,000 টাকা দিয়ে দিছে। ও অলরেডি উসুল করে দিয়েছে 50,000 টাকা, এইভাবে লেখা ছিল? হ্যাঁ। মিথ্যা করা যেটা বলে। হ্যাঁ। কিন্তু আমার বিয়েটা পুরোটাই মিথ্যে ছিল। আমার বয়স বাড়ায় দেওয়া হয়েছে, আমার ইচ্ছা ছিল না। আবার কাবিন কত করছে তাও আমি জানতাম না। ওখান থেকে আবার লেখা আছে যে 50,000 টাকা আমাকে দিয়ে দিছে। 50,000 কেন, আমি 5 টাকাও পাইনি। বরং উল্টো আপনি দিয়ে এসছেন। হ্যাঁ। সংসার করে করে টিভি ফ্রিজ এগুলো সব কিনে দিয়েছেন? কিনে দিয়েছি। যে আমি তো তখন তো জানতাম না যে এরকমটা হবে। আমার যখন ডিভোর্সটা হয়ে যায়, তো তখন আমি রেগুলার আর কি কাজ করতেছি। কাজের ক্ষেত্রে যেটা হয় যে এখন সবাই গ্রাজুয়েশন চায়, রাইট, কিন্তু আমি ইন্টার পর্যন্ত পড়েছি। ওকে, তারপর? আমি এখন ফলস দিয়ে আর কি আমার জবটা নিতে হচ্ছে। ফলস সার্টিফিকেটটা কোথা থেকে তুললেন? সার্টিফিকেট তুলি নাই, মানে আমি সিভিটা দেয়া, সিভিতে আমার দেয়া আছে। আলটিমেটলি কেউ সার্টিফিকেট চায় না, সে কারণে আপনি সিভিতে একটা ফলস কিছু অ্যাড করলেন। এটা কখন করতে বাধ্য হলেন? যখন দেখলাম যে এখন সবাই গ্রাজুয়েশন চায়, মানে কমপ্লিট না হলেও তোমাকে রানিং হতে হবে। তো তখন আমি এখন কি করব, আমার তো 2টা সার্টিফিকেট আছে, আরেকটা তো আমার নেই। তখন আমি যেটা করলাম যে আমি আমার সিভিতে আমি অনার্স বসাই দিলাম, যে আমি অনার্স রানিং করতেছি, সেকেন্ড ইয়ার। এই যে কিছুদিন আগে চেঞ্জ করলাম, এখন 3rd ইয়ার। আসলে আমি এটা যেটা করছি আমার কিছু করার নাই, কিন্তু আমার অনেক এক্সপেরিয়েন্স ভাইয়া, আমি অনেক কাজ করছি। যে আমাকে যেখানে দাঁড়া করায় দিবেন, যেই কাজ দিবেন আমি করতে পারবো নির্দ্বিধায়, আমার কাজ করতে কোনো প্রবলেম নাই। কিন্তু আজকে আমার একটা সার্টিফিকেট নাই বলে আমাকে কেউ কোথাও মানে পার্মানেন্ট জব দিচ্ছে না। কি কাজ করেছেন আপনি? আমি এই পর্যন্ত যত ইভেন্ট অ্যাক্টিভিশন আছে ভালো ভালো, স্যামসাং বলেন, সনি র্যাঙ্কস বলেন, RRM গ্রুপ বলেন, মানে ওদের যত ইভেন্ট প্রোগ্রাম আছে, তারপর ফ্যাশন প্রোগ্রাম আছে, তারপরে আপনার মেলা যেগুলো হয় চিনমৈত্রীতে, তারপরে বসুন্ধরা আবাসিকে যেই মেলাগুলো হয় প্রত্যেকটা ফেয়ার, তারপরে বাণিজ্য মেলায় আমি কাজ করছি টানা 4 বার এবার সহ। এখন আমাকে যদি কেউ বলে যে তুমি ট্রেন আপ করাও, আমাকে জাস্ট দিলেই হবে যে তুমি এই বিষয়টার উপরে ট্রেন আপ করাবো, আমি সেটাও করাতে পারবো। যদি আমাকে বলে যে তুমি টিমটা দেখো, আমি টিমটাও দেখতে পারবো। মানে আমার এক্সপিরিয়েন্স প্রচুর, কিন্তু আমার একটা জব হচ্ছে না, কারণ আমি গ্রাজুয়েশন না। জবের অফার আসে, তা আমাকে বলে আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, তখন আমি বলি যে না, আমি তো সিভিতে দেয়া, মানে আমি তো 3rd ইয়ারে পড়ছি। তো বলে যে 3rd ইয়ার হলে হবে না, আপনার কমপ্লিট লাগবে। তো মাঝে মাঝে এইটা ভেবে কষ্ট লাগে যে এত কিছু করলাম, কিন্তু কেউ কখনো আসলে মূল্য দিল না। সেটা তো অবশ্যই, মানে আপনার জায়গা থেকে কষ্টের একটা জায়গা আছে, কিন্তু পড়াশোনার সুযোগটা কি হলো না? না, পড়াশোনার সুযোগটা আমার আর হয়নি, কারণ জব, সংসার, এই সবকিছু গুছায় নিতে আর লাইফে যেই ধাক্কাগুলো খেতে খেতে এসেছে, আমার আর হয়নি সম্ভব। আমি একদম টোটালি একাই থাকি, ওইভাবে আর কারোর সাথে মিশি না। আমার এই যে 2016 ডিসেম্বরে একটা ভাইয়ার সাথে পরিচয় হয়, ওনার সাথে নর্মালি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলি। তো উনি ফার্স্টে আমার বিষয়ে কিছুই জানতেন না, দেন ওনাকে আমি সবকিছু বলি। তো বলার পর থেকে দেখা গেছে এখন শুধু আমার ওনার সাথেই কথা হয়। মানে কি ফ্রেন্ডশিপ আর বয়ফ্রেন্ড? ফ্রেন্ডশিপ, বয়ফ্রেন্ড না। ওকে, ফ্রেন্ডশিপ। আর আমার একটা মেয়ে বন্ধু আছে খ্রিস্টান, তো এই দুজনের সাথেই এখন। মানে আপনার পুরো পৃথিবী বলতে এই দুজন মানুষের সঙ্গে আপনার ওঠা বসা? এখন ওঠা বসা। আপনার বয়স মাত্র 21 বছর, আপনি যেটা বলছিলেন একটু আগে। তো 21 বছর বয়সের এখন যে জীবন বা যে জীবনের এক্সপিরিয়েন্স, সেটা তো আসলে একটা মানুষ সারা জীবন জুড়েও অনেক সময় পায় না। এত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনি গেছেন। আপনার ডেইলি রুটিনটা আমি একটু শুনি, আপনার দিন কিভাবে কাটে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে? আমার ডেইলি রুটিনটা আমি তো পার্মানেন্ট জব করি না, ইভেন্ট অ্যাক্টিভিশন গুলো করি। তো দেখা যায় যে যখন আমার কাজ থাকে আমি সকালে উঠি, যদি আমার কাজ হয় 8টা থেকে, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কাজে চলে যাই। কাজ শেষ করে বাসায় আসি, বাজার করি, রান্না টান্না করে। একা একা খেতেও খুব কষ্ট লাগে, আসলে একা থাকা অনেক কষ্ট। তো বাসায় আসি, খাওয়া দাওয়া করে ঘুমাই, রেডিও শুনে ঘুমাই, আবার সকালে উঠি কাজ করি। আর যখন কাজ থাকে না, আমি ঘরেই সারাদিন বসে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। শরীর ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন।